গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের গল্প উপসংহার। হাইকোর্টে দেবকুমার বাবুর মামলা শেষ হইয়া গিয়াছিল। মাঘ মাসের মাঝামাঝি শীতের প্রকোপ অল্পে অল্পে কমিতে আরম্ভ করিয়াছে। মাঝে মাঝে দক্ষিণা বাতাস গায়ে লাগিয়া অদূর বসন্তের বার্তা জানাইয়া দিলেও সকালবেলায় সোনালি রৌদ্রটুকু এখনো বেশ মিঠা লাগে। সেদিন সকালে আমি একাকী জানালার ধারে বসিয়া রৌদ্র সেবন করিতে করিতে সংবাদপত্রের পাতা উল্টাইতেছিলাম। ব্যোমকেশ প্রাতরাশ শেষ করিয়াই কি একটা কাজে বাহির হইয়া গিয়াছিল, বলিয়া গিয়েছিল ফিরিতে 10টা বাজিবে। খবরের কাগজে দেবকুমার বাবুর মোকদ্দমার শেষ কিস্তির বিবরণ বাহির হইয়াছিল। কাগজে বিবরণ পড়িবার আমার কোনো দরকার ছিল না, কাজে আমিও ব্যোমকেশ মোকদ্দমার সময় বরাবরই এজলাসে হাজির ছিলাম। তাই অলসভাবে কাগজের পাতা উল্টাইতে উল্টাইতে ভাবিতেছিলাম দেবকুমার বাবুর অসম্ভব জিদের কথা। তিনি একটু নরম হইলে হয়তো এত বড় খুনের মোকদ্দমা চাপা পড়িয়া যাইত, কারণ উচ্চ রাজনীতি পিনাল কোডের শাসন মানিয়া চলে না। কিন্তু সেই যে তিনি জিদ হইয়া বসিলেন আবিষ্কারের ফর্মুলা কাহাকেও বলিবেন না, সে জিদ হইতে কেহ তাকে টলাইতে পারিল না। দেশলাই কাঠি বিশ্লেষণ করিয়াও বিষের মূল উপাদান ধরা গেল না। অগত্যা আইনের নাটিকা যথারীতি অভিনীত হইয়া এই শোচনীয় ব্যাপারের শেষ অঙ্কে জবনিকা পড়িয়া গেল। চিন্তা ও কাগজ পড়ার মনটা আনাগোনা করিতেছিল। এমন সময় পাশের ঘরে টেলিফোন বাজিয়া উঠিল। উঠিয়া গিয়া ফোন ধরিলাম। দারোগা বীরেনবাবু থানা হইতে ফোন করিতেছেন। তাহার কণ্ঠস্বরে একটা উত্তেজিত ব্যগ্রতার আভাস পাইলাম। ব্যোমকেশবাবু আছেন? তিনি বেরিয়েছেন, কোনো জরুরি দরকার কি? হ্যাঁ, তিনি কখন ফিরবেন? 10টার সময়। আচ্ছা, আমিও 10টার সময় পৌঁছব। একটা খারাপ খবর আছে। খবরটা কি জিজ্ঞাসা করিবার পূর্বেই বীরেনবাবু ফোন কাটিয়া দিলেন। ফিরিয়া গিয়া বসিলাম। ঘড়িতে দেখিলাম বেলা 9টা। মন ছটফট করিতে লাগিল। তবু সংবাদপত্র তা তুলিয়া যথাসম্ভব ধীরভাবে 10টা বাজার প্রতীক্ষা করিতে লাগিলাম। কিন্তু 10টা পর্যন্ত অপেক্ষা করিতে হইল না। 9:30টার পরই ব্যোমকেশ ফিরিল। বীরেনবাবু ফোন করিয়াছেন শুনিয়া সচকিতভাবে বলিল, তাই নাকি? আবার কি হলো? আমি নীরবে মাথা নাড়িলাম। ব্যোমকেশ তখন পুটিরামকে ডাকিয়া চায়ের জল চড়াইতে বলিল, কারণ বীরেনবাবুকে অভ্যর্থনা করিতে হইলে চায়ের আয়োজন চাই। চা সম্বন্ধে তাহার এমন একটা অকুণ্ঠ উদারতা আছে যে তুচ্ছ সময় অসময়ের চিন্তা হওয়াকে সংকুচিত করিতে পারে না। চায়ের হুকুম দিয়া ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়া বসিয়া সিগারেট বাহির করিল। একটা সিগারেট ঠোঁটে ধরিয়া পকেট হইতে দেশলাই বাহির করিতে করিতে বলিল, বীরেনবাবু যখন বলেছেন খারাপ খবর, তার মানে গুরুতর কিছুই হবে হয়তো। ব্যোমকেশ হঠাৎ থামিয়া গেল। আমি মুখ তুলিয়া দেখিলাম সে বিস্ময় বিমূঢ়ভাবে হস্তধৃত দেশলাইয়ের বাক্সটার দিকে তাকাইয়া আছে। ব্যোমকেশ মুখ হইতে অজারিত সিগারেট নামাইয়া ধীরে ধীরে বলিল, এ তো বড় আশ্চর্য ব্যাপার দেখছি। এ দেশলাইয়ের বাক্স আমার পকেটে এলো কোথা থেকে? কোন দেশলাইয়ের বাক্স? ব্যোমকেশ বাক্সটা আমার দিকে ফিরাইল। দেখিয়া কিছু বুঝিতে পারিলাম না। সাধারণ দেশলাইয়ের বাক্স যেমন হইয়া থাকে উহা তেমন, কোনো বৈশিষ্ট্য নাই। আমি অবাক হইয়া তাকিয়া আছি দেখিয়া ব্যোমকেশ পূর্ববৎ ধীরস্বরে বলিল, দেখতে পাচ্ছ বোধ হয় বাক্সটার উপর যে লেবেল মারা আছে তাতে একজন সত্যাগ্রহী কুড়োল কাঁধে আর তাল গাছ কাটতে যাচ্ছে, অথচ আমাদের বাসায়। আমি তাড়াতাড়ি বলিলাম, বুঝেছি, ঘোড়া মার্কা ছাড়া অন্য কোনো দেশলাই আসে না। ঠিক। সুতরাং আমি যখন বেরিয়েছিলাম তখন আমার পকেটে স্বভাবতই
খোরামার্কা দেশলাই ছিল। ফিরে এসে দেখছি সেটা সত্যাগ্রহীতে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে, আজকালকার এই স্বরাজ সাধনার যুগেও এতটা পরিবর্তন হয় কি করে? তারপর গলা চড়াইয়া ডাকিলাম, পুটিরাম। পুটিরাম আসিল। এবার বাজার থেকে কোন মার্কা দেশলাই এনেছ? আগে ঘোড়া মার্কার। কত এনেছ? আগে 1 বান্ডিল। সত্যাগ্রহী মার্কা আননি? আগে না। বেশ, যাও। পুটিরাম প্রস্থান করিল। ব্যোমকেশ ভ্রুকুঞ্চিত করিয়া দেশলাইয়ের বাক্সটার দিকে তাকাইয়া রহিল। ভাবিতে ভাবিতে বলিল, মনে পড়েছে, গ্রামে যেতে যেতে সিগারেট ধরিয়েছিলাম। তখন পাশের ভদ্রলোক দেশলাইটা চেয়ে নিয়েছিলেন। তিনি সিগারেট ধরিয়ে সেটা ফেরত দিলেন। আমি না দেখেই পকেটে ফেললুম। অজিত। কি? উঠিয়া দাঁড়াইয়া সে বলিল, অজিত সে লোকটার দেশলাইয়ের বাক্স বদলে নিয়েছে। দেখিলাম তাহার মুখ হঠাৎ কেমন ফ্যাকাশে হয়ে গিয়াছে। আমি জিজ্ঞাসা করিলাম, লোকটা কি? তার চেহারা মনে আছে? ব্যোমকেশ মাথা নাড়িল। না, ভালো করে দেখিনি। যতদূর মনে পড়ছে মাথায় মানকি ক্যাপ ছিল আর চোখে কালো চশমা। ব্যোমকেশ কিছুক্ষণ নিস্তব্ধ হইয়া রহিল। তারপর ঘড়ির দিকে তাকাইয়া বলিল, বীরেনবাবু কখন আসবে বলেছেন? 10টায়। তাহলে তিনি এলেন বলে। অজিত, বীরেনবাবু আজ কেন আসছেন জানো? না, কেন? আমার মনে হয়, আমার সন্দেহ হয়। এ সময় সিঁড়িতে বীরেনবাবুর ভারী পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ কথাটা শেষ করল না। বীরেনবাবু আসিয়া গম্ভীর মুখে উপবেশন করিলেন। ব্যোমকেশ তাহাকে সিগারেট দিয়া বলিল, নিজের দেশলাই দিয়ে ধরান। দেবকুমার বাবুর দেশলাইয়ের বাক্স কবে চুরি গেল? পরশু। বলে বীরেনবাবু বিস্ফোরিত নেত্রে চাহিলেন। আপনি জানলেন কোত্থেকে? এ কথা তো চাপা আছে, বাইরে বেরোতে দেওয়া হয়নি। স্বয়ং চোর আমাকে খবর পাঠিয়েছে বলিয়া ব্যোমকেশ ট্রামে দেশলাইয়ের বদলের ব্যাপারটা বিবৃত করিল। বীরেনবাবু গভীর মনোযোগ দিয়া শুনিলেন। তারপর দেশলাইয়ের বাক্সটা উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া সন্তপনে সরাইয়া রাখিয়া বলিলেন, এর মধ্যে একটা মারাত্মক কাঠি আছে। বাপ, লোকটা কে? আপনার কিছু সন্দেহ হয় না? না, তবে যেই হোক আমাকে যে মারতে চায় তাদের সন্দেহ নেই। কিন্তু কেন? এত লোক থাকতে আপনাকেই বা মারতে চাইবে কেন? আমি বলিলাম, হয়তো সে মনে করে ব্যোমকেশকে মারতে পারলে তাকে ধরা কঠিন হবে, তাই আগে ভাগেই ব্যোমকেশকে সরাতে চায়। ব্যোমকেশ মাথা নাড়িল। আমার তা মনে হয় না। পুলিশের অসংখ্য কর্মচারী রয়েছেন যারা বুদ্ধিতে, কর্মদক্ষতায় আমার চেয়ে কোনো অংশে কম নন। বীরেনবাবুর কথাই ধারণা, চোরের যদি সেই উদ্দেশ্য থাকতে তাহলে সে আমাকে না মেরে বীরেনবাবুকে মারার চেষ্টা করত। প্রশংসাটা কিছু মারাত্মক জাতীয় হইলেও দেখিলাম বীরেনবাবু মনে মনে খুশি হয়ে আছেন। তিনি বলিলেন, না না, তবে অন্য কারণ থাকতে পারে। ব্যোমকেশ ভাবিতে ভাবিতে বলিল, সেটাই ঠিক ধরতে পারছি না। যতদূর মনে পড়ছে আমার ব্যক্তিগত শত্রু কেউ নেই। বীরেনবাবু ঈষৎ বিস্মিতভাবে বলিয়া উঠিলেন, বলেন কি মশাই? আপনি এতদিন ধরে চোরছাচ্চর বদমাইশের পেছনে লেগে আছেন আর আপনার শত্রু নেই? আমাদের পেশাই তো শত্রু তৈরি করা। এই সময় পুটিরাম চা নিয়ে এলো। একটা পেয়ালা বীরেনবাবুর দিকে আগাইয়া দিয়া ব্যোমকেশ মৃদু হাস্যে বলিল, তা বটে, কিন্তু আমার অধিকাংশ শত্রুই বেঁচে নেই। যা হোক, এবার বলুন তো জিনিসটা কি করে চুরি গেল? বীরেনবাবু চায়ে এক চুমুক দিয়া বলিলেন, ঠিক কি করে চুরি গেল তা বলা কঠিন। আপনি তো জানেন দেশলাইয়ের বাক্সটা দেবকুমার বাবুর মোকদ্দমার এক্সিবিট ছিল। কাজেই সেটা পুলিশের তত্ত্বাবধান থেকে কোর্টের এলাকায় গিয়ে পড়েছিল। পরশু মোকদ্দমা শেষ হয়েছে, তারপর থেকে সেটা আর পাওয়া যাচ্ছে না। তারপর আর কি, সন্দেহের ওপর কয়েকজন আর্দালি আর নিম্নতন কর্মচারীকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু ওই পর্যন্তই।
আর কিছু হচ্ছে না। এনে ভেতরে ভেতরে মহা হইচই পড়ে গেছে। কোন গভর্নমেন্টের পর্যন্ত টনক নড়েছে, আর আপনি একমাত্র ভরসা। আমাকে কি করতে হবে? কাজ ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে হুকুম এসেছে, যা ধরা পড়ুক বা না পড়ুক, দেশলাইয়ের বাক্স উদ্ধার করা যায়। এর উপর নাকি আন্তর্জাতিক শান্তি নির্ভর করছে। বুঝলুম, কিন্তু আপনি আমাকে এ কাজে ডাকছেন, এতে কর্তৃপক্ষের মত আছে কি? আছে। তাহলে আপনাকে সব বলি। দেশলাইয়ের বাক্স লোপাট হওয়ার সঙ্গে সঙ্গে কেসটা সিআইডি পুলিশের হাতে যায়, কিন্তু আজ 3 দিন ধরে অনুসন্ধান করেও তারা কোনো হদিশ বের করতে পারেনি। এদিকে প্রত্যহ 3-4 বার গভর্নমেন্টের কড়া তাগাদা আসছে, তাই শেষ পর্যন্ত বড় সাহেব আপনাদের সাহায্য তলব করেছেন। তার বিশ্বাস, এ ব্যাপারে যদি সমাধান কেউ করতে পারে তা হলেন আপনি। ব্যোমকেশ উঠিয়া একবার ঘরময় পায়চারি করিল, তারপর বলিল, তাহলে আর কোনো কথা নেই, কিন্তু আমি একবার কমিশনার সাহেবের সঙ্গে দেখা করতে চাই। আপনি যখন যাবেন তখনই তার সঙ্গে দেখা হবে। বেশ। একটু চিন্তা করিয়া ব্যোমকেশ বলিল, আজ আর নয়, কাল তার সঙ্গে দেখা করব। আজকের দিনটা আমাকে ভাবতে দিতে হবে। বীরেনবাবু বলিলেন, কিন্তু যতই দেরি হবে। সে আমি বুঝেছি, কিন্তু তাড়াতাড়ি যা হোক একটা কিছু করলেই তো হবে না। একটা অজানা লোককে ধরতে হবে, অথচ এমন সূত্র কোথাও নেই যা ধরে তার কাছে পৌঁছতে পারা যায়। একটু বিবেচনা করে পন্থা স্থির করতে হবে না? তা বটে। ইতিমধ্যে যে লোকগুলোকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে যদি কোনো স্বীকারোক্তি আদায় করতে পারেন তা চেষ্টা করুন। যদি বীরেনবাবু গম্ভীর মুখে একটু হাসিলেন। 3 দিন ধরে অনবরত সে চেষ্টা হচ্ছে, কোনো ফল হয়নি। আপনি যদি চেষ্টা করে দেখতে চান দেখতে পারেন। ব্যোমকেশ বিরস্বরে বলিল, পুলিশের চেষ্টা যখন বিফল হয়েছে তখন আমি কিছু করতে পারবো বলে মনে হয় না। তারা হয়তো নির্দোষ। যাক, তাহলে ওই কথা রইল, কাল আমি সাহেবের সঙ্গে দেখা করব। তারপর যা হোক একটা কিছু করা যাবে। এ ব্যাপারে আমার নিজের যথেষ্ট স্বার্থ রয়েছে, কারণ চোর মহাশয় প্রথমে আমার উপরেই কৃপা দৃষ্টিপাত করেছেন। অতঃপর আরও কিছুক্ষণ বসিয়া বীরেনবাবু গাত্রোত্থান করিলেন। তিনি প্রস্থান করিলে ব্যোমকেশ উঠিয়া গিয়া দেশলাইয়ের বাক্সটা নিজের লাইব্রেরি ঘরে রাখিয়া আসিল। তারপর পেছনে হাত রাখিয়া গম্ভীর ভ্রুকুঞ্চিত মুখে ঘরময় পায়চারি করিতে লাগিল। 11টা বাজিয়া গেলে পুটিরাম আসিয়া স্নানের তাগাদা দিয়া গেল, কিন্তু তাহার কথা ব্যোমকেশের কানে পৌঁছিল না। সে অন্যমনস্কভাবে একটা হু দিয়া পূর্ববৎ ঘরময় ঘুরিয়া বেড়াইতে লাগিল। এক সময় ডাক পিয়ন আসিল। একখানা খান ব্যোমকেশের হাতে ধরিয়া দিয়া বলিল, দেখুন তো এটা আপনার চিঠি কি না? ব্যোমকেশ খামের শিরোনামা দেখিয়া বলিল, হ্যাঁ আমারই। কেন বলো দেখি? পিয়ন কহিল, নিচের মেসে এক ভদ্রলোক বলেছিলেন এটি তার চিঠি। সে কি, ব্যোমকেশ বক্সী আরও আছে নাকি? তিনি বললেন তার নাম ব্যোমকেশ বোস। ব্যোমকেশ চিঠিখানা আরো ভালো করিয়া দেখিয়া বলিল, ও তা হতে পারে। বাগবাজারের মোহর দেখছি কলকাতা থেকেই চিঠি আসছে, কিন্তু আমাকে কলকাতা থেকে খামে চিঠি কে লিখবে? যা হোক, খুলে দেখলেই বোঝা যাবে। যদি আমার নাম না হয়, কিন্তু নিচের মেসে ব্যোমকেশ নামে আরেকজন আছে, এ খবর তো জানতুম না। পিয়ন প্রস্থান করিল। ব্যোমকেশ কাগজ কাটা ছুরি দিয়া খাম কাটিয়া চিঠি বাহির করিল। তারপর চোখ বুলাইয়া আমার দিকে বাড়াইয়া দিয়া বলিল, আমার নয়। কোকোনাথ গুপ্ত, অদ্ভুত নাম, কখনো শুনেছি বলিয়া মনে হয় না। চিঠিতে লেখা ছিল, সম্মান পুরস্কার নিবেদন। ব্যোমকেশ বাবু, অনেকদিন আপনার সহিত দেখা হয় নাই, কিন্তু তবু আপনার কথা ভুলিতে পারি নাই। আবার সাক্ষাতের জন্য উন্মুখ হইয়া আছি। চিনিতে পারিবেন তো? কি জানি, অনেকদিন পরে দেখা, হয়তো অধমকে না চিনিলেও পারেন। আপনার কাছে আমি অশেষভাবে ঋণী। আপনার কাছে আমার জীবন বিকৃত হইয়া আছে, কিন্তু কর্মের জন্য বহুকাল স্থানান্তরে ছিলাম বলিয়া সে ঋণের কণা মাত্র পরিশোধ করিতে পারি নাই। এখন ফিরিয়া আসিয়াছি,
সাধ্যমতো চেষ্টা করিব। আমার কৃতজ্ঞতাপূর্ণ প্রীতি নমস্কার গ্রহণ করুন। এটি আপনার গুণমুগ্ধ শ্রী কোকনাথ গুপ্ত। চিঠিখানা পড়িয়া আমি বলিলাম, এ চিঠি আমাদের পড়া উচিত হয়নি। অবশ্য গোপনীয় কিছু নেই, তবু এমন আন্তরিক কথা আছে যে ওনার পড়া অপরাধ। ব্যোমকেশ বলিল, তা তো বুঝছি। প্রেমিক প্রেমিকার চিঠি চুরি করে পড়ার মতো চিঠিখানা পড়লেও মনটা লজ্জিত হয়ে ওঠে। কিন্তু উপায় কি বলো? চিঠি আমার কিনা যাচাই তো করা চাই। কোকনাথ গুপ্ত বলে কাউকে আমি চিনি না, আর চিনলেও কোনো মহৎ উপকার করেছি বলে স্মরণ হচ্ছে না। তাহলে যার চিঠিটাকে পাঠিয়ে দেওয়া উচিত, হ্যাঁ, পুটিরামকে ডাকি। কিন্তু পুটিরাম আসিবার পূর্বেই চিঠির মালিক নিজে আসিয়া উপস্থিত হইলেন। নিচের মেসের সকল অধিবাসীর সঙ্গেই আমাদের মুখ চেনাচেনি ছিল। এহাই কিন্তু পূর্বে দেখি নাই। লোকটি বেটে খাটো দোহারা, বোধ করি মধ্যবয়স্ক, কিন্তু তাহার মুখ দেখিয়া বয়স অনুমান করবার উপায় নেই। কপাল হইতে গলা পর্যন্ত মুখখানি পুড়িয়া চামড়া কুচকাইয়া এমন একটা অস্বাভাবিক আকার ধারণ করিয়াছে যে পূর্বে তাহার চেহারা কিরূপ ছিল তাহা অনুমান করা অসম্ভব। হঠাৎ মনে হয় তিনি একটা বিকট মুখোশ পরিয়া আছেন। মুখে গোফদারি নাই, এমনকি চোখের পল্লব পর্যন্ত চিরদিনের জন্য নষ্ট হইয়া গিয়াছে। চোখের দৃষ্টিতে মৎস্য চক্ষু ন্যায় অনাবৃত নিষ্পলব ভাব দেখিয়া সহসা চমকিয়া উঠিতে হয়। ভদ্রলোক ঘরের মধ্যে প্রবেশ করিয়াই আমাদের চোখে ধাঁধা লাগাইয়া দিয়াছিলেন। তাই তাহার সহজ সাধারণ কণ্ঠস্বর শুনিয়া যেন রূপকথার রাজ্য হইতে ফিরিয়া আসিলাম। তিনি দ্বারের নিকট হইতে ঈষৎ কুণ্ঠিত স্বরে বলিলেন, আমার নাম ব্যোমকেশ বসু, একখানা চিঠি। ব্যোমকেশ তাড়াতাড়ি বলিয়া উঠিল, আসুন, চিঠিখানা আপনাকে পাঠিয়ে দিচ্ছিলুম। আপনি এসেছেন, ভালোই হলো। বসুন, কিছু মনে করবেন না, নিজের মনে করে খাম খুলে ফেলেছিলুম। এই নিন। পত্রটা হাতে লইয়া ভদ্রলোক ধীরে ধীরে পাঠ করিলেন। তারপর বলিলেন, কোকনাথ গুপ্ত, কই আমার তো। ব্যোমকেশের দিকে চোখ তুলিয়া বলিলেন, আপনার চিঠি নয়, আপনি পড়েছেন নিশ্চয়। অপ্রস্তুতভাবে ব্যোমকেশ বলিল, পড়েছি নিজের মনে করে, কিন্তু পড়ে দেখলুম আমার নয়। পিয়ন বলেছিল বটে, কিন্তু খামের পর বোস কথাটি এমনভাবে লেখা হয়েছিল যে বক্সি বললে ভুল হয়। জানেন বোধ হয় আমার নাম ব্যোমকেশ বক্সি। জানি বই কি, আপনি MS এর গৌরব। এখানে এসে আপনার নাম শুনেছি, কিন্তু চিঠিটা আমার কিনা বুঝতে পারছি না। কোকনাথ গুপ্ত নামটা চেনা চেনা মনে হচ্ছে বটে, তবু যা হোক, আপনি যখন বলছেন আপনার নয়, আমারই হবে। ব্যোমকেশ হাসিয়া বলিল, মহৎ লোকের পক্ষে উপকার করে ভুলে যাওয়াই তো স্বাভাবিক। না না, তা নয়, অনেক দিনের কথা, তাই হঠাৎ মনে পড়ছে না, পরে হয়তো পড়বে। আচ্ছা, নমস্কার। বলিয়া তিনি প্রস্থানাগত হইলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আপনি MS কতদিন হলো এসেছে? বেশি দিন নয়, এই তো 5-7। ও, ব্যোমকেশ হাসিল। যা হোক, তবু এতদিনে একজন মিতে পাওয়া গেল। আচ্ছা, ঠিক আছে, সময় পেলে আসবে, গল্প স্বল্প করা যাবে। ভদ্রলোক আনন্দিতভাবে সম্মতি জানাইয়া প্রস্থান করিলেন। ব্যোমকেশ একবার ঘড়ির দিকে তাকাইয়া জামার বোতাম খুলিতে খুলিতে বলিল, অনেক বেলা হয়ে গেল, চলো খেয়ে নেওয়া যাক। তারপর দেশলাই চুরির মামলা সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে ভাবা যাবে। অনেক ভাববার কথা আছে। যে বনে শিকার নেই, সেই বন থেকে বাঘ মেরে আনতে হবে। আচ্ছা, আমাদের এই 2 নম্বর ব্যোমকেশ বাবুটিকে আগে কোথাও দেখেছ বলে কি মনে হয়? আমি দৃঢ়স্বরে বলিলাম, না, ওর মুখ কদাচ দেখিনি। তুমি দেখেছ নাকি? ব্যোমকেশ ঈষৎ চিন্তা করিয়া বলিল, কিন্তু আর চলার ভঙ্গিটা যেন পরিচিত, কোথাও দেখেছি। সম্প্রতি নয়, অনেক দিন। যাকে এখন আর বাজে চিন্তা নয়, বলিয়া মাথায় তেল ঘষিতে ঘষিতে স্নানের উদ্দেশ্যে প্রস্থান করিল। চিরদিনই লক্ষ্য করিয়াছি, চিন্তা করিবার একটা বড় রকম খোরাক পাইলে ব্যোমকেশ
কেমন যেন নিশ্চল সমাহিত হইয়া যায়। তখন তাহার সহিত কথা কইতে যাওয়া প্রাণান্তকর হইয়া ওঠে। হয় শুনিতে পায় না, অথবা এমন তেরিয়া ওঠে যে হাতাহাতি না করিয়া আর উপায়ন্তর থাকে না। কিন্তু আজ দ্বিপ্রহরে আহারাদির পর যখন বাইরের ঘরে আসিয়া বসিল এবং সিগারেটের পর সিগারেট পুড়াইয়া ছাই করিয়া ফেলিতে লাগিল, তখন তাহার ভাবগতিক দেখিয়া বুঝিলাম কোনো কারণে তাহার একাগ্র চিন্তার পথে বিঘ্ন হইয়াছে। চেষ্টা করিয়াও সে মনকে ঐশ্বরিক চিন্তায় নিয়োজিত করিতে পারিতেছে না। তারপর সে যখন চেয়ার ছাড়িয়া উঠিয়া এঘর ওঘর ছটফট পেরাইতে লাগিল, তখন আমি জিজ্ঞাসা করিলাম, আজ কি হলো তোমার? অমন ফিজেট করছো কেন? ব্যোমকেশ লজ্জিতভাবে চেয়ারে বসিয়া বলিল, কি জানি, আজ কিছুতেই মন বসাতে পারছি না, কেবলই বাজে কথা মনে আসছে। আমি বলিলাম, গুরুতর কাজ যখন হাতে রয়েছে তখন বাজে চিন্তায় সময় নষ্ট করা উচিত নয়। ঈষৎ বিরক্তভাবে ব্যোমকেশ বলিল, আমি কি ইচ্ছা করে বাজে চিন্তা করছি? আজ সকালের ওই চিঠিখানা। কোন চিঠি? আরে ওই যে কোকোনাথ গুপ্ত। ঘুরে ফিরে কেবল ওই কথাই মনে আসছে। আমি বিস্মিতভাবে বলিলাম, ও চিঠিতে এমন কি আছে? কিছুই নেই, তবু মনে হচ্ছে চিঠিখানা যদি আমাকেই লিখে থাকে। যদি ঠিক বুঝলুম না। চিঠির লেখককে তুমি চেনো না, আর একজন লোক সে চিঠি নিজের দাবি করেছে। তবু চিঠি তোমার মনে হবে কি? তোমার হবে কি করে? তা বটে, কিন্তু চিঠির কথাগুলো তোমার মনে আছে? খুব গদগদভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন ছাড়া তো আর কিছু ছিল না। এ নিয়ে এত দুর্ভাবনা কেন? ঠিক বলেছ। হঠাৎ উঠিয়া দাঁড়াইয়া সে বলিল, মস্তিষ্ককে বাজে চিন্তা করবার প্রশ্রয় দেওয়া কিছু নয়। ক্রমে এটা একটা বদ অভ্যাস দাঁড়িয়ে যায়। না, আমি কেবল দেশলাইয়ের বাক্স ধ্যান জ্ঞান করিব। আমি লাইব্রেরিতে চললুম, চা তৈরি হলে ডেকো। বলিয়া লাইব্রেরি ঘরে ঢুকিয়া যেন বাজে চিন্তাকে বাইরে রাখিবার জন্যই দৃঢ়ভাবে দরজা বন্ধ করিয়া দিল। তারপর বিকাল কাটিয়া গেল, রাত্রি হইল, কিন্তু ব্যোমকেশের সে অস্থির বিক্ষিপ্ত মনের অবস্থা দূর হইল না। বুঝিলাম সে এখনো কিছু স্থির করিতে পারে নাই। গভীর রাত্রে লেপ মুড়ি দিয়া ঘুমাইতেছিলাম, হঠাৎ ব্যোমকেশের ঠেলা খাইয়া জাগিয়া উঠিলাম। বলিলাম, কি হয়েছে? ব্যোমকেশ বলিল, ওহে, একটা মতলব মাথায় এসেছে। মাথার উপর লেপ চাপা দিয়া বলিলাম, এত রাত্রে মতলব? ব্যোমকেশ বলিল, হ্যাঁ, শোনো, যে লোক দেশলাই চুরি করেছে সে আমাকে মারবার চেষ্টা করছে। কেমন? এখন মনে করো আমি যদি সত্যি। আমি ঘুমাইয়া পড়িলাম। সকালে প্রাতরাশ করিতে করিতে বলিলাম, কাল রাত্রে তুমি কি সব বলছিলে শেষ পর্যন্ত শুনিনি। ব্যোমকেশ গম্ভীর মুখে কাগজ দেখিতে দেখিতে বলিল, তা শুনবে কেন? কাল রাত্রে আমার মৃত্যু সংবাদ তোমাকে দিলুম, তুমি নাক ডাকিয়ে ঘুমোতে গেলে। এমন না হলে বন্ধু। আমি আটকায় উঠিলাম। মৃত্যু সংবাদ মানে শীঘ্রই আমার মৃত্যু হবে, কিন্তু তার আগে একবার কমিশনার সাহেবের সঙ্গে দেখা করা দরকার। ঘড়ির দিকে তাকাইয়া সে বলিল, এখন 8:15, 9টার সময় বেরোলেই হবে। কি আবল তাবল বলছো বুঝতে পারছি না। ব্যোমকেশ মৃদু হাসিয়া কাগজে মন দিল। বুঝিলাম কাল গভীর রাত্রে উত্তেজনার ঝোঁকে যাহা তাহাকে বলিয়া ফেলিয়াছিল, এখন আর তাহা সহজে বলিবে না। নিশ্চয়ই কোনো অদ্ভুত ফন্দি বাহির করিয়াছে, জানিবার জন্য মনটা ছটফট করিতে লাগিল। রাত্রে তাহার কথা শেষ হইবার আগেই ঘুমাইয়া পড়িয়া ভালো করি নাই। মিনিট 5 নীরবে কাটিল। ব্যোমকেশকে খোঁচা দিয়া কথাটা বাহির করা যাইতে পারে কিনা ভাবিতেছি। হঠাৎ সে কাগজ হইতে মুখ তুলিয়া বলিল, 1 লাখ টাকা দিয়া 1 বাক্স দেশলাই কিনবে? সে আবার কি? একজন ভদ্রলোক বিক্রি করতে চান, এ দেখো। বলিয়া সে সংবাদপত্র আমার হাতে দিল। দেখিলাম 2য় পৃষ্ঠার মাঝখানে ব্র্যাকেট দিয়ে ঘেরা এ বিজ্ঞাপন বাহির হইয়াছে। 1 বাক্স দেশলাই বিক্রি আছে, দাম 1 লক্ষ টাকা। বাক্সে 20টি কাঠি আছে, প্রত্যেকটির মূল্য 5,000। খুচরা ক্রয় করা যাইতে পারে। ক্রয়ার্থী নিজ নাম ঠিকানা দিয়া কাগজে বিজ্ঞাপন দিন।
এ অমূল্য দ্রব্য মাত্র 7 দিন বাজারে থাকিবে, তারপর বিদেশে রপ্তানি হইবে। ক্রেতাগণ তৎপর হন। আমি যতক্ষণে বিস্ময়কর বিজ্ঞাপন পড়িতেছিলাম ততক্ষণে ব্যোমকেশ বাইরে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। আমি হতভম্ব মুখে তাহার পানে তুলিতেই সে বলিল, অতি বিচক্ষণ লোক, দেশটায় বাক্স চুরি করে এখন আবার সেইটাই গভর্নমেন্টকে বিক্রি করতে চান। গভর্নমেন্ট না কিনলে জাপান কিংবা ইটালিকে বিক্রি করবেন এ ভয়ও দেখিয়েছেন। চলো। কোথায়? খবরের কাগজের অফিসে গিয়ে খোঁজ নেওয়া যাক কিছু পাওয়া যায় কিনা, যদিও সে সম্ভাবনা কম। দ্রুত জামা জুতা পরিয়া ব্যোমকেশের সহিত বাহির হইলাম। কালকে তো অফিসে গিয়া কার্যাধ্যক্ষ মহাশয়ের সাক্ষাৎ পাইতে বিলম্ব হইল না। ব্যোমকেশের প্রশ্ন শুনিয়া তিনি বলিলেন, বিজ্ঞাপন বিভাগ আমার খাস এলাকা নয়, তবে এই বিজ্ঞাপনটার সম্বন্ধে আমি জানি। ইনশিওর করা খামখানা আমার হাতে এসেছিল, মনেও আছে, তার কারণ এমন আশ্চর্য বিজ্ঞাপন আমরা কখনো পাইনি। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, তাহলে বিজ্ঞাপনদাতা লোকটিকে আপনি দেখেননি? না, বললুম তো, ডাকে বিজ্ঞাপনটা এসেছিল। খামের মধ্যে 20 টাকার নোট আর বিজ্ঞাপনের খসড়া ছিল। প্রেরকের নাম ছিল না। খুব আশ্চর্য হয়েছিল, কিন্তু তখন আমাদের কাজের সময়, তাই বিজ্ঞাপনের বিভাগের ম্যানেজারকে ডেকে খসড়া তার জিম্মা করে দিই। তারপর ভুলে গিয়েছি। ব্যাপার কি বলুন তো? দেশলাইয়ের বাক্স দেখে সন্দেহ হচ্ছে, গুরুতর কিছু নাকি? ব্যোমকেশ সহাস্যে বলিল, আপনাদের কানে পৌঁছবার মতো এখনো কিছু হয় নাই। আচ্ছা, প্রেরকের সম্বন্ধে কোনো খবর দিতে পারেন না? তার ঠিকানা? কার্যাধ্যক্ষ মাথা নাড়িলেন। খামের মধ্যে নোট আর বিজ্ঞাপন ছাড়া তো কিছু ছিল না। ইনশিওর করা খামে বিজ্ঞাপন এসেছিল বলেছিলেন। খামের উপরেও প্রেরকের নাম ঠিকানা ছিল না। কার্যাধ্যক্ষ সচকিতভাবে বলিলেন, ওটা তো খেয়াল করিনি, নিশ্চয়ই ছিল, অন্তত থাকা উচিত। যতদূর জানি প্রেরকের নাম ঠিকানা না থাকলে পোস্ট অফিসের রেজিস্ট্রির চিঠি নেয় না। টেবিলের পাশে একটা প্রকাণ্ড ওয়েস্ট পেপার বাস্কেট ছিল। অধ্যক্ষ মহাশয় হঠাৎ উঠিয়া তাহার মধ্যে হাত রাইতে আরম্ভ করিলেন। কিছুক্ষণ পর বিজয় গর্বে সোজা হইয়া দাঁড়াইয়া বলিলেন, পেয়েছি, এই যে নিন। সাধারণ সরকারি রেজিস্ট্রি খাপ। তাহার কোণে প্রেরকের নাম ও ঠিকানা রহিয়াছে, বিকে সিংহ, 18/1 সীতারাম ঘোষের স্ট্রিট, কলিকাতা। ঠিকানা টুকিয়া লইয়া ব্যোমকেশ বলিল, আমাদের পাড়াতেই দেখছি। এখন তাহলে উঠলুম। অকরণে বসে থেকে আপনার কাজের ক্ষতি করব না। বহু ধন্যবাদ। অধ্যক্ষ বলিলেন, ধন্যবাদের দরকার নেই। যদি নতুন খবর কিছু থাকে আগে যেন পাই। জানেন তো, দেবকুমার বাবুর কেস আমরাই আগে ছেপেছিল। আচ্ছা, তাই হবে বলিয়া আমরা বিদায় লইলাম। কালকে তো অফিস হইতে আমরা সোজা সীতারাম ঘোষের স্ট্রিটে ফেলিলাম। 18/1 নম্বর বাড়িখানা দ্বিতল ও ক্ষুদ্র। রেলিংয়ের ওপর লেপ তোষক শুবাইতেছে। ভিতর হইতে কয়েকটি ছেলে মেয়ের পড়ার গুঞ্জন আসিতেছে। ব্যোমকেশ বলিল, ভুল ঠিকানা। যা হোক, যখন এসেছি তখন খোঁজ নিয়ে যাওয়া যাক। ডাকাডাকি করিতে একজন চাকর বাহির হইয়া আসিল। কাকে চান বাবু? বাবু বাড়ি আছেন? না। এ বাড়িতে কে থাকে? দারোগা বাবু থাকেন। দারোগা বাবুর নাম কি? বীরেন বাবু। ব্যোমকেশ কিছুক্ষণ চাকরটার মুখের পানে হা করিয়া তাকাইয়া রহিল। তারপর হঠাৎ হাসিয়া বলিল, ও বুঝেছি, তোমার বাবু এলে বলো ব্যোমকেশ বাবু দেখা করতে এসেছিলেন, বলিয়া হাসিতে হাসিতে ফিরিয়া চলিল। আমি বলিলাম, তুমি বড় খুশি হয়েছ দেখছি। ব্যোমকেশ বলিল, খুশি হওয়া ছাড়া উপায় কি? লোকটি এমন প্রচণ্ড রসিক যে মহাপ্রতিভান্বিত ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে তার রসিকতা করতে বাধে না। এমন লোক যদি আমার সঙ্গে একটু তামাশা করেন তাহলে আমার খুশি না হওয়াই তো ধৃষ্টতা। তুমি এখন বাসায় যাও, আমি অন্য কাজে চলল। ফিরে এসে তোমার সঙ্গে পরামর্শ হবে। হ্যারিসন রোডে আসিয়া পড়িয়াছিলুম। ব্যোমকেশ লাফাইয়া একটা চলন্ত ট্রামে উঠিয়া পড়িল। সে
সেদিন দুপুরবেলা ব্যোমকেশ আমাকে তাহার প্ল্যান প্রকাশ করিয়া বলিল। প্ল্যান শুনিয়া বিশেষ আশাপ্রদ বোধ হইল না। এ যেন অজ্ঞাত পুকুরে মাছের আশায় ছিপ ফেলা। চারে মাছ আসিবে কিনা হয়তো কোথাও স্থিরতা নাই। আমার মন্তব্য শুনিয়া ব্যোমকেশ বলিল, সে তো বটেই, অন্ধকারে ঢিল ফেলেছি, লাগবে কিনা জানি না, যদি না লাগে তখন অন্য উপায় বের করিতে হবে। জিজ্ঞাসা করিলাম, কমিশনার সাহেবের মত আছে? আছে। আমাকে কিছু করতে হবে, স্রেফ মুখ বুজে থাকতে হবে, আর কিছু নয়। আমি এখনই বেরিয়ে যাব, কারণ মরতে হলে আজই মরতে হয়। একটা দেশলাইয়ের বাক্স আর কদিন চলে। তুমি ইচ্ছে করলে কাল সকালে শ্রীরামপুরে গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ দর্শন করতে পারো। ইতিমধ্যে এখানে যদি কেউ তোমার খোঁজ করে, তাকে কি বলবো? বলবে আমি গোপনীয় কাজে কলকাতার বাইরে গিয়েছি, কবে ফিরবো ঠিক নাই। বীরেনবাবু আজ বিকেলে আসতে পারেন, তাকেও কথা বলবো? কিয়ৎকাল ভ্রুকঞ্চিত করিয়া থাকিয়া ব্যোমকেশ বলিল, হ্যাঁ, তাকেও ওই কথাই বলবে। মোট কথা, এ সম্বন্ধে কোনো কথাই কইবে না। বেশ। মনে মনে একটু বিস্মিত হইলাম। বীরেনবাবু পুলিশের লোক, বিশেষত এ ব্যাপারে তিনি এক প্রকার ভারপ্রাপ্ত কর্মচারী, তবু তাহার নিকট হইতেও গোপন করিতে হইবে কেন? আমার অনুচ্চারিত প্রশ্ন যেন বুঝিতে পারিয়াই ব্যোমকেশ বলিল, বীরেনবাবুকে না বলার কোনো বিশেষ কারণ নেই, মামুলি সতর্কতা। বর্তমানে তুমি, আমি আর কমিশনার সাহেব ছাড়া এ প্ল্যানের কথা আর কেউ জানে না। অবশ্যকাল আরও কেউ কেউ জানতে পারবে, কিন্তু যতক্ষণ পারা যায় কথাটা চেপে রাখাই বাঞ্ছনীয়। চাণক্য পণ্ডিত বলেছেন, মজগুপ্তি হচ্ছে কূটনীতির মুখ বন্ধ। অতএব তুমি দৃঢ়ভাবে মুখ বন্ধ করে থাকবে। ব্যোমকেশ প্রস্থান করিবার আধ ঘণ্টা পরে বীরেনবাবু ফোন করিলে। ব্যোমকেশবাবু কোথায়? তিনি কলকাতার বাইরে গেছেন। কোথায় গেছেন? জানি না। কখন ফিরবে? কিছুই ঠিক নেই, 3-4 দিন দেরি হতে পারে। 3-4 দিন? আজ সকালে আপনারা আমার বাসায় গিয়েছিলেন গেল। নেকা সাজিয়া বলিলাম, তা জানি না। তারের অপর প্রান্তে বীরেনবাবু একটা অসন্তোষ সূচক শব্দ করিলেন। আপনি যে কিছুই জানেন না দেখছি। ব্যোমকেশবাবু কোন কাজে গেছেন তাও জানেন না? না। বীরেনবাবু সশব্দে তার কাটিয়া দিলেন। ক্রমে 4টা বাজিল। পুঠিরামকে চা তৈয়ার করিবার হুকুম দিয়া এবার কি করিব ভাবিতেছি। এমন সময় দ্বারে মৃদু টোকা পড়িল। উঠিয়া দ্বার খুলিয়া দেখিলাম আমাদের পূর্বদিনের দজ্ঞানন ব্যোমকেশবাবু। তাহার হাতে একটি সংবাদপত্র। তিনি বলিলেন, ব্যোমকেশবাবু বেরিয়েছেন নাকি? হ্যাঁ, আসুন। তাহার বিশেষ কোনো প্রয়োজন ছিল না। পূর্বদিনের আমন্ত্রণ স্মরণ করিয়া গল্পগুজব করিতে আসিয়াছিলেন। আমিও একলা বৈকালটা কি করিয়া কাটাইব ভাবিয়া পাইতেছিলাম না। বর্ষা মহাশয়কে পাইয়া আনন্দিত হইলাম। বর্ষা আসন পরিগ্রহ করিয়া বলিলেন, আজ সকালে একটা মজার বিজ্ঞাপন বেরিয়েছে, সেইটা আপনাদের দেখাতে এনেছিলুম। হয়তো আপনাদের চোখে পড়েনি। কাগজটা খুলিয়া আমার দিকে বাড়াইয়া দিয়া বলিলেন, দেখেছেন কি? সেই বিজ্ঞাপন। বড় দ্বিধায় পড়লাম। মিথ্যা কথা বিশ্বাসযোগ্য করিয়া বলিতে পারি না, বলিতে গেলেই তবে ধরা পড়িয়া যায়। অথচ ব্যোমকেশ চাণক্য বাক্য উদ্ধৃত করিয়া মুখ বন্ধ রাখিতে উপদেশ দিয়া গিয়াছে। এরূপ সংকটাপন্ন অবস্থায় পড়িয়া কি বলিব ভাবিতেছি। এমন সময় বর্ষা মৃদুকণ্ঠে হাসিয়া উঠিলে। পড়েছেন? অথচ ব্যোমকেশবাবু কোনো কথা প্রকাশ করতে মানা করে গেছেন না? আমি চুপ করিয়া রহিলাম। তিনি বলিলেন, সম্প্রতি দেশলাইয়ের কাঠি নিয়ে একটা মহাগণ্ডগোল বেঁধে গেছে। এই সেদিন দেবকুমার বাবুর মোকদ্দমা শেষ হলো, তাতেও দেশলাই। আবার দেখছি দেশলাইয়ের বাক্সের বিজ্ঞাপন, মূল্য 1 লক্ষ টাকা। সাধারণ লোকের মধ্যে স্বভাবতই সন্দেহ হয়।
দুটোর মধ্যে কোনো যোগ আছে বলিয়া সপ্রশ্ন চোখে আমার পানে চাহিলে আমি এবারও নীরব হইয়া রহিলাম। কথা কহিতে সাহস হইল না, কি জানি আবার হয়তো বেফাস কিছু বলিয়া ফেলিব। তিনি বলিলেন, যা গো কথা, আপনি হয়তো মনে করবেন আমি আপনাদের গোপনীয় কথা বার করবার চেষ্টা করছি বলিয়া অন্য প্রসঙ্গ উত্থাপন করিলে আমি হাফ ছাড়িয়া বাঁচিলাম। পুটিরাম চা দিয়া গেল। চায়ের সঙ্গে ক্রিকেট, রাজনীতি, সাহিত্য নানাবিধ আলোচনা হইলে দেখিলাম লোকটি বেশ মিশুক ও সদালাপী, অনেক বিষয়ে খবর রাখে। এক সময় জিজ্ঞাসা করিলাম, আচ্ছা আপনার কি করা হয়? কিছু মনে করবেন না, আমাদের দেশে প্রশ্নটা অশিষ্ট নয়। তিনি তো চুপ করিয়া বলিলেন, সরকারি চাকরি করি। হ্যাঁ, তবে সাধারণ চাকরের মতো 10টা-4টে অফিস করতে হয় না, চাকরিটা একটু বিচিত্র রকমের। ও, কি করতে হয়? প্রশ্নটা ভদ্রতির সম্বন্ধ নয় বুঝিতেছিলাম, তবু কৌতূহল দমন করিতে পারিলাম না। তিনি ধীরে ধীরে বলিলেন, রাজ্য শাসন করবার জন্য গভর্নমেন্টকে প্রকাশ্য ছাড়াও অনেক কাজ করতে হয়, অনেক খবর রাখতে হয়, নিজের চাকরদের উপর নজর রাখতে হয়। আমার কাজ অনেকটা ওই ধরনের। বিস্মিত কণ্ঠে বলিলাম, সিআইডি পুলিশ? তিনি মৃদু হাসিলেন। পুলিশের ওপর তো পুলিশ থাকতে পারে তো, আপনাদের এই বাসাটিতে দিব্যি নিরিবিলি, ম্যাচের মধ্যে থেকেও ম্যাচের ঝামেলা ভোগ করতে হয় না। কতদিন এখানে আছেন? কথা পল্টায়া লইলেন দেখিয়া আমি আরো কিছু জিজ্ঞাসা করিতে পারিলাম না। বলিলাম, আমি আছি বছর আসতে, ব্যোমকেশ তার আগে থেকে আছে। তারপর আরো কিছুক্ষণ সাধারণভাবে কথাবার্তা হইল। তাহার মুখের এরূপ অবস্থা কি করিয়া হইল জিজ্ঞেস করায় তিনি বলিলেন, কয়েক বছর আগে ল্যাবরেটরিতে কাজ করিতে করিতে হঠাৎ অ্যাসিডের শিশি ভাঙিয়া মুখের উপর পড়িয়া যায়। সে অবধি মুখের অবস্থা এইরূপ হইয়া গিয়াছে। অতপর তিনি উঠিলেন, দ্বারের দিকে যাইতে যাইতে হঠাৎ ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, দারোগা বীরেনবাবুর সঙ্গে আপনাদের জানাশোনা আছে? কেমন লোক বলতে পারেন? কেমন লোক? তার সঙ্গে আমাদের কাজের সূত্রে আলাপ, তার চরিত্র সম্বন্ধে তো কিছু জানি না। তাকে খুব লোভী বলে মনে হয়। কি? মাফ করবেন ব্যোমকেশবাবু, আমি তার সম্বন্ধে কিছু বলতে পারি না। ও আচ্ছা আচ্ছা, আজ চলল। তিনি প্রস্থান করিলেন, কিন্তু তাহার কথাগুলো আমার মনে কাটার মতো বিধিয়া রহিল। বীরেনবাবুর চরিত্র সম্বন্ধে ইনি অন্ধিচ্ছু কেন? বীরেনবাবু কি লোভী? পুলিশের কর্মচারী সাধারণত অর্থগৃহ হয় শুনিয়াছি, তবে বীরেনবাবুর সম্বন্ধে কখনো কোনো কানাঘুষাও শুনি নাই। তবে এ প্রশ্নের তাৎপর্য কি, এবং গভর্নমেন্টের এই গোপন ভৃত্যটি কোন মতলবে আমাকে এই প্রশ্ন করিল? পরদিন সকালে শয্যাত্যাগ করিয়াই খবরের কাগজ তুলিলাম। যাহা প্রত্যাশা করিয়াছিলাম তাহা বাহির হইয়াছে। বিজ্ঞাপন পৃষ্ঠের শুরুতেই রহিয়াছে, গতকাল বিকেলে 5:30টার সময় শ্রীরামপুর স্টেশনের ওয়েটিং রুমে এক অজ্ঞাত ভদ্র লোক যুবকের লাশ পাওয়া গিয়াছে। মৃতদেহে কোথাও কোনো ক্ষতচিহ্ন নাই। মৃত্যুর কারণ এখনও অজ্ঞাত। মৃতের বয়স আন্দাজ 30 বছর। সুশ্রী চেহারা, গোঁফদাড়ি কামানো, পরধানে বাদামি রঙের গরম পাঞ্জাবি ও সাদা শাল ছিল। যুবক কলিকাতা হইতে 453 মিল লোকাল ট্রেনে শ্রীরামপুরে আসিয়াছিল। পকেটে টিকিট পাওয়া গিয়াছে। যদি কেউ লাশ শনাক্ত করিতে পারেন, শ্রীরামপুর হাসপাতালে অনুসন্ধান করবে। তাড়াতাড়ি মুখ হাত ধুইয়া কিছু জলযোগ করিয়া শ্রীরামপুরের উদ্দেশ্যে বাহির হইলা। দ্বিতলে নামিয়া একতলা সিঁড়িতে পদার্পণ করিতে যাইব। পিছু ডাক পড়িল, ও অজিতবাবু, সকাল না হইতে কোথায় চললেন? দেখিলাম ব্যোমকেশবাবু নিজের ঘরের দরজায় দাঁড়াইয়া আছেন।
আজ আর মিথ্যা কথা বলিতে বাধিল না, বেশ হঠাৎ করিয়া বাহির হয়ে আসিল। যাচ্ছি ডায়মন্ড হারবারে এক বন্ধুর বাড়ি। ব্যোমকেশ কবে ফিরবে কিছু তো ঠিক নেই, 2 দিন ঘুরে আসি। তা বেশ, আজকে খবরের কাগজ পড়েছেন? কালকে তুখানা বগলে লইয়া ছিলাম, বলিলাম না গাড়িতে পড়িতে পড়িতে যাব, বলিয়া নামিয়া গেলাম। রাস্তায় নামিয়া শিয়ালদহের দিকে কিছু দূর হাঁটিয়া গেলাম। তারপর সেখান হইতে ট্রাম ধরিয়া হাওড়া অভিমুখে রওনা হইলাম। নতুন মিথ্যা কথা বলিতে আরম্ভ করিলে একটু অসুবিধা এই হয় যে ধরা পরিবার লজ্জাটা সর্বদা মনে জাগরুক থাকে। ক্রমশ পরিপক্ব হইয়া উঠিলে বোধ করি ও দুর্বলতা কাটিয়া যায়। যা হোক, হাওড়া ট্রেনে চাপিয়া বেলা 9:30 আন্দাজ শ্রীরামপুরে পৌঁছালাম। হাসপাতালের সম্মুখে একটি ভদ্রলোক দাঁড়াইয়াছিলেন। তাহাকে লাশের কথা জিজ্ঞাসা করায় তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার আপদ মস্তক নিরীক্ষণ করিয়া অদূরে একটি ছোট কুঠুরি নির্দেশ করিয়া দিলেন। কুঠুরিটি মূল হাসপাতাল হইতে পৃথক। সম্মুখে একজন পুলিশ প্রহরী দাঁড়াইয়া আছে। কাঁচ ও তার নির্মিত ক্ষুদ্র ঘরটির সম্মুখে গিয়া আমার অভিপ্রায় ব্যক্ত করিলাম। ভেতরে প্রবেশ করিতে বিশেষ বেগ পাইতে হল না। দেখলাম ঘরের মাঝখানে শানের মতো লম্বা বেদির উপরে ব্যোমকেশ শুইয়া আছে। তাহার পা হইতে গলা পর্যন্ত একটা কাপড় দিয়ে থাকা, মুখখানা মৃত্যুর কাঠিন্যে স্থির। আমি তাহার পাশে দাঁড়াইয়া মৃদুস্বরে বলিলাম, আবু হোসেন, জাগো। ব্যোমকেশ চক্ষু খুলিল। কতক্ষণ এইভাবে অবস্থান করছো? প্রায় 2 ঘন্টা। একটা সিগারেট পেলে বড় ভালো হতো। অসম্ভব। মৃত ব্যক্তি পিন্ডি খেতে পারে শুনেছি, কিন্তু সিগারেট খাওয়া একেবারে নিষিদ্ধ। ঠিক জানো, মনুসংহিতায় কোনো বিধান নেই। না। তারপর কজন লোক দেখতে এলো? মাত্র 3 জন। স্থানীয় লোক, নিতান্তই লোফার ক্লাসের। তবে এখনো হতাশ হবার কোনো কারণ নেই। আজ সারাদিন আছে, কালকেও অন্তত সকালবেলাটা পাওয়া যাবে। 2 দিন ধরে এখানে পড়ে থাকবে। মনে করো যদি বিজ্ঞাপনটা তার চোখে না পড়ে। চোখে পড়তে বাধ্য। তিনি এখন অনবরত বিজ্ঞাপন অন্বেষণ করছেন। তা বটে। যা হোক, আমি এখন কি করব বলো দেখি। তুমি এই ঘরের কাছাকাছি কোথাও লুকিয়ে বসে থাকো। যারা আসছে তাদের উপর লক্ষ্য রাখো। অবশ্য পুলিশ নজর রেখেছে, যিনি হতভাগ্যকে পরিদর্শন করতে আসছেন তারই পিছনে গুপ্তচর লাগছে। কিন্তু অধিকন্ত মহাদশায় তুমি যদি কোনো চেনা লোক দেখতে পাও, তখনই এসে আমাকে খবর দেবে। আমার মুশকিল হয়েছে, চোখ খুলতে পারছি না। কাজে যারা এখানে পায়ের ধুলো দিচ্ছেন তাদের শ্রীমুখ দর্শন করা হচ্ছে না। মরা যদি মিটমিট করে তাকাতে আরম্ভ করে তাহলে বিষম হইচই পড়ে যাবে কিনা। বেশ, আমি কাছাকাছি রইলুম। পুলিশ আবার হাঙ্গামা করবে না তো? দ্বারের প্রহরীকে চুপি চুপি নিজের পরিচয় দিয়ে যেও, তাহলে আর হাঙ্গামা হবে না। তিনি একটি বর্ণছড়া আন। দেখতে পুলিশ কনস্টেবল বটে, কিন্তু আসলে একজন সিআইডি দারোগা। বাহিরে আসিয়া ছদ্মবেশী প্রহরীকে আত্মপরিচয় দিলাম। তিনি অদূরে একটি মেথির ঝাড় দেখাইয়া দিলেন। মেথির ঝাড়টি এমন জায়গায় অবস্থিত যে তাহার আড়ালে লুকাইয়া বসিলে ব্যোমকেশের কুঠুরির দ্বার পরিষ্কার দেখা যায়, অথচ বাহির হইতে ঝোপের ভিতরে কিছু আছে কিনা বোঝা যায় না। ঝোপের মধ্যে গিয়া বসিলাম। চারদিক ঘেরা থাকিলেও মাথার উপর খোলা। দিব্য আরামে রোদ পোহাইতে পোহাইতে সিগারেট ধরাইলাম। ক্রমে বেলা বাড়িতে লাগিল। দর্শন অভিলাষী লোকের সংখ্যাও 1-2 করিয়া বাড়িয়া চলিল। উৎসুকভাবে তাহাদের পর্যবেক্ষণ করিতে লাগিলাম। সকলেই অপরিচিত। চেহারা দেখিয়া বোধ হইল অধিকাংশই বেকার লোক। একটা নতুন ধরনের মজা পাইয়াছে। ক্রমে 11টা বাজিল। মাথার উপর সূর্যদেব প্রখর হইয়া উঠিতে লাগিলে। ব্যাপারটা মাথায় চাপা দিয়া বসিয়া রহিলাম। একটা নৈরাশ্যের ভাব ধীরে ধীরে মনের মধ্যে প্রবল হইয়া উঠিতে লাগিল। যে ব্যক্তি দেশলাই চুরি করিয়াছে
সে শ্রীরামপুরে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ দেখিতে আসিবে কেন? আর যদি বা না আসে, এতগুলো লোকের মধ্যে তাহাকে দেশলাই চোর বলিয়া চিনিয়া লওয়া যাইবে কি রূপে? সত্য, সকলের পিছনে পুলিশ লাগিবে, কিন্তু তাহাতেই বা কি সুবিধা হইতে পারে? মনে হইল ব্যোমকেশ বৃথা পণ্ডশ্রম করিয়া মরিতেছে। ব্যোমকেশের ঘরের দিকে চাহিয়া এইসব কথা ভাবিতেছিলাম। হঠাৎ চমক ভাঙ্গিয়া গেল। একটা লোক দ্রুত পদে আসিয়া কুঠুরিতে প্রবেশ করিল। বোধহয় 5 সেকেন্ড পরে আবার বাহির হইয়া আসিল। প্রহরীর প্রশ্নে একবার মাথা নাড়িয়া দ্রুত পদে চলিয়া গেল। লোকটি হলেন আমাদের মেসের নতুন ব্যোমকেশ বাবু। তাহাকে দেখিয়া এত স্তম্ভিত হইয়া গিয়েছিলাম যে তিনি চলিয়া যাইবার পরও কিয়ৎকাল বিস্ময় বিমূঢ়ভাবে বসিয়া রহিলাম। তারপর ধর্মর করিয়া উঠিয়া সেই ঘরের অভিমুখে ছুটিলাম। ব্যোমকেশ বোধ করি আমার পদশব্দ শুনিয়া আবার মরার মতো পড়িয়াছিল। আমি তাহার কাছে গিয়া উত্তেজিত স্বরে বলিলাম, ওই কে এসেছিল জানো? তোমার মিতে মেসের সে নতুন ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ শটান হইয়া উঠিয়া বসিয়া আমার পানে বিস্ফোরিত নেত্রে তাকাইল। তারপর বেদি হতে লাফায়ে নিচে নামিয়া বলিল, ঠিক দেখেছ, কোনো ভুল নেই? কোনো ভুল নেই। যা, এতক্ষণে বোধহয় পালালো। ব্যোমকেশের গায়ে জামা কাপড় ছিল বটে, কিন্তু জুতো পায়ে ছিল না। সেই অবস্থাতে সে বাইরের দিকে ছুটিল। হাসপাতালের সম্মুখে যে ভদ্রলোকটিকে আমি দাঁড়াইয়া থাকিতে দেখিয়াছিলাম, তিনিও তখনও সেখানে ছিলেন। ব্যোমকেশ তাহাকে জিজ্ঞাসা করিল, কোথায় গেল এখনই যে লোকটা এসেছিল? ভদ্রলোক অত্যন্ত বিচলিত হইয়া বলিলেন, সেই নাকি? হ্যাঁ, তাকেই গ্রেফতার করতে হবে। ভদ্রলোক মাথায় হাত দিয়া বলিলেন, সে পালিয়েছে। পালিয়েছে? সে কলকাতা থেকে ট্যাক্সিতে এসেছিল, আবার ট্যাক্সিতে চড়ে পালিয়েছে। আমাদের মোটর বাইকের বন্দোবস্ত করা হয় নাই, তাই। দাঁতে দাঁত ঘষিয়া ব্যোমকেশ বলিল, এর জবাবদিহি আপনি করবেন। অজিত, যদি একটা ট্যাক্সি পাওয়া যায় হয়তো এখনই, কিন্তু ট্যাক্সি পাওয়া গেল না। অগত্যা বাসে চড়িয়াই কলকাতা যাত্রা করিলাম। পথে জিজ্ঞাসা করিলাম, উনি তাহলে? ব্যোমকেশ ঘাড় নাড়িল, কিন্তু বুঝলে কি করে? সে অনেক কথা পরে বলল। আচ্ছা, উনি অত তাড়াতাড়ি পালালেন কেন? তুমি যদি মরেই গিয়ে থাকো? উনি শিকারেই বেরোন। ঘরের মধ্যে পা দিয়ে বুঝেছিলেন যে ফাঁদে পা দিয়েছে, তাই চটপট সরে পড়লেন। 12:30টার সময় মেসে পৌঁছিয়া দ্বিতলে উঠিয়া দেখিলাম সিঁড়ির মুখে মেসের ম্যানেজার দাঁড়ায় আছে। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, ব্যোমকেশবাবু এসেছিলেন? ম্যানেজার সবিস্ময়ে নগ্নপদে ব্যোমকেশকে নিরীক্ষণ করিয়া বলিল, 2 নম্বর ব্যোমকেশবাবু? তিনি তো এই খানিকক্ষণ হলো চলে গেলেন। বাড়ি থেকে জরুরি খবর পেয়েছেন, তাই তাড়াতাড়ি চলে যেতে হলো। তিনিও আপনার খোঁজ করছিলেন, আপনাকে নমস্কার জানিয়ে গেছেন। বলে গেছেন আপনি যেন দুঃখ না করেন, শীঘ্রই আবার দেখা হবে। শিষ্টতার এই প্রবল ধাক্কা সামলাইয়া লইয়া ব্যোমকেশ বলিল, তার ঘর কোনটা? ওই যে 5 নম্বর ঘর। 5 নম্বর ঘরের দ্বারে তালা লাগানো ছিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, এর চাবি কোথায়? ম্যানেজার বলিল, আমার কাছে একটা চাবি আছে, কিন্তু। খুলুন। চাবির থেলো পকেট থেকে বাহির করিতে করিতে ম্যানেজার উৎক্ষিপ্ত স্বরে বলিলেন, কি হয়েছে ব্যোমকেশবাবু? বিশেষ কিছু নয়। যে ভদ্রলোকটি ঘরে ছিলেন তিনি একজন দাগে আসান। ম্যানেজার তাড়াতাড়ি দ্বার খুলিয়া দিলে। ঘরে প্রবেশ করিয়া ব্যোমকেশ একবার চতুর্দিকে দৃষ্টিপাত করিয়া বলিল, তিনি তো কিছুই নিয়ে যাননি দেখছি, বাক্স বিছানা সবই রয়েছে। ম্যানেজার বলিলেন, তিনি কেবল ছোট হ্যান্ডব্যাগ আর জলের পুজো নিয়ে গেছেন, আর সবই রেখে গেছেন। বললেন 2-4 দিনের মধ্যে ফিরবেন। আমিও ভাবলুম। ব্যোমকেশ বলিল, ঠিক কথা। আপনি এবার থানার দারোগা বীরেনবাবুর কাছে খবর পাঠান, তাকে জানান যে চোরের সন্ধান পাওয়া গেছে, তিনি যেন শীঘ্রই আসেন। আমরা ততক্ষণে এই ঘরটি একবার দেখে নিই। ম্যানেজার প্রস্থান করিলে ব্যোমকেশ ঘরের আসবাবপত্র মধ্যে অনুসন্ধান আরম্ভ করিল।
এই মেসের প্রায় সবগুলি ঘর বড় বড়, প্রত্যেকটিতে 2 বা 3 জন করিয়া ভদ্রলোক থাকিতেন। কেবল এই 5 নম্বর ঘরটি ছিল ছোট, একজনের বেশি থাকা চলিত না, ভাড়াও কিছু বেশি পড়িত, তাই ঘরটা অধিকাংশ সময় খালি পড়িয়া থাকিত। যিনি মেসে থাকিয়াও স্বাতন্ত্র্য ও নির্ভরতা রক্ষা করিতে ইচ্ছুক, তাহার পক্ষে ঘরটি চমৎকার। ঘরে গোটাতুই ট্রাঙ্ক ও বিছানা ছাড়া আর বিশেষ কিছু ছিল না। ব্যোমকেশ বিছানাটা পর্যবেক্ষণ করিয়া বলিল, শীতের সময়, অথচ লেপ্ত সব বালিশ কিছুই নিয়ে যাননি। অর্থাৎ বুঝেছ? না, কি? অন্যত্র আর এক সাইড বন্দোবস্ত আছে। ব্যোমকেশ বিছানা উল্টায়া পাল্টায়া দেখিল, কিন্তু কিছু পাওয়া গেল না। আমি জিজ্ঞাসা করিলাম, তুমি কি আশা করছো ড্যাশলের বাক্সটা তিনি এই ঘরে রেখে গেছেন? না। তাহলে তিনি ফিরে এলেন কেন? আমি খুঁজছি তার বর্তমান ঠিকানা। যদি কোথাও কিছু পাই যা থেকে তার প্রকৃত নামধামের কিছু ইশারা পাওয়া যায়। তার সত্যিকারের নাম যে ব্যোমকেশ বসু নয়, এটা বোধহয় তুমি এতক্ষণে বুঝতে পেরেছ। মানে কি বলে? হ্যাঁ, পেরেছি বই কি, কিন্তু ব্যোমকেশ ছদ্মনাম গ্রহণ করিবার উদ্দেশ্য কি? বিছানার পর বসিয়া ব্যোমকেশ ঘরের এদিক ওদিক চাহিতে চাহিতে বলিল, উদ্দেশ্য প্রতিহিংসা সাধন। অজিত, প্রতিহিংসার মনস্তত্ত্বটা বড় আশ্চর্য। তুমি গল্প লেখক, সুতরাং মনস্তত্ত্ব সম্বন্ধে সবই জানো। তোমাকে বলাই বাহুল্য যে নেপথ্য থেকে প্রতিহিংসা সাধন করে মানুষ সুখ পায় না। প্রত্যেকটি আঘাতের সঙ্গে সে জানিয়ে দিতে চায় যে সে প্রতিহিংসা নিচ্ছে। শত্রু যদি জানতে না পারে কোথা থেকে আঘাত আসছে, তাহলে প্রতিহিংসার অর্ধেক আনন্দই ব্যর্থ হয়ে যায়। তিনি তাই একেবারে আমার বুকের উপর এসে চেপে বসেছিলেন। এটা যদি সুসভ্য 20 শতাব্দী না হয়ে প্রস্তর যুগ হতো, তাহলে এত ছল চাতুরির দরকার হতো না। উনি একেবারে পাথরের মুগুর নিয়ে আমার মাথায় বসিয়ে দিতেন, কিন্তু এখন সেটা চলে না। ফাঁসি যাবার ভয় রয়েছে। মোট কথা, প্রতিহিংসার পদ্ধতিটা বদলেছে বটে, কিন্তু মনস্তত্ত্বটা বদলায়নি। আজ যে উনি আমার মৃত মুখখানা দেখবার জন্য শ্রীরামপুরে ছুটেছিলেন, সেও ওই একই মনোভাবের দ্বারা পরিচালিত হয়ে। ব্যোমকেশ খামখেয়ালি গোছের হাসিল। চিঠিখানার কথা মনে আছে তো? সেটা আমার উদ্দেশ্যেই লেখা, এবং উনি নিজেই লিখেছিলেন। তার ব্যাহ্য কৃতজ্ঞতার আড়ালে লুকিয়েছিল অতি ক্রূর ইঙ্গিত। তিনি যতদূর সম্ভব পরিষ্কারভাবেই লিখে জানিয়েছিলেন যে তিনি ভোলেননি, ঋণ পরিশোধ করবার জন্য ব্যগ্র হয়ে আছে। আমরা অবশ্য তখন চিঠির মানে ভুল বুঝেছিলাম, তবু আমার মনে একটা খটকা লেগেছিল। তোমার বোধহয় মনে আছে, সেই চিঠিতে লিখিত কথাগুলি যেন এখন নতুন চোখে দেখতে পাইলাম। বললাম, মনে আছে, কিন্তু তখন কে জানিত? আচ্ছা, লোকটা তোমার পুরনো কোনো শত্রু না? তাতে কিছুমাত্র সন্দেহ নেই। লোকটাকে তা কিছু বুঝতে পারছো না? বোধহয় একটু একটু পারছি, কিন্তু এখনো বোঝা যাক। আগে তার বাক্সগুলো দেখি। একটা বাক্সের চাবি খোলাই ছিল, তাহাতে দৈনিক ব্যবহার্য কাপড় চোপড় ছাড়া আর কিছু ছিল না। উনাটার তালা লইয়া ব্যোমকেশ 2-1 নাড়াচাড়া করিয়া একটু চাপ দিতেই সেটাও খুলিয়া গেল। ভেতরে কয়েকটা গরম কোট, পাঞ্জাবি ইত্যাদি রহিয়াছে। সেগুলো বাহির করিয়া তলায় অনুসন্ধান করিতে এক শীত স্পিরিট গাম ও কিছু বিনি করা ক্রেপ চুল বাহির হইয়া পড়িল। সেগুলো তুলিয়া ধরিয়া ব্যোমকেশ বলিল, মুখে যার অ্যাসিড ছাপ মেরে দিয়েছে, তাকে মাঝে মাঝে দাড়িগোঁফ পরে ছদ্মবেশ ধারণ করতে হয় বই কি। এইসব পরে সম্ভবত ইনি ট্রামে আমার দেশলাই বদলে দিয়েছিলেন। ক্রেপ ইত্যাদি সরাইয়া রাখিয়া ব্যোমকেশ আবার কয়েকটা জিনিস 2 হাতের বাক্সের ভিতর হইতে বাহির করিল। বলিল, কিন্তু এগুলো কি? মন জামার মতো খানিকটা কাপড়ে কি কতগুলো যেন চড়ানো রহিয়াছে। ব্যোমকেশ সাবধানে সেগুলো মেঝের উপর রাখিয়া মোড়ক খুলিল। একটা 1/2 আউন্সের খালি শিশি, কয়েক খণ্ড সিলমোহর করিবার লাল রঙের গালা ও অর্ধদগ্ধ
একটি মোমবাতি রহিয়াছে। ব্যোমকেশ শিশির ছিবি খুলিয়া আঘ্রাণ গ্রহণ করিল। মোমবাতি ও গালা খুব মনোযোগের সহিত দেখিল। শেষে মোমজামাটা তুলিয়া লইয়া পরীক্ষা করিল। দেখিলাম সাধারণ মোমজামা নয়, খুব ভালো জাতীয় ওয়াটারপ্রুফ কাপড়, ঈষৎ নীলাভ এবং স্বচ্ছ আয়তনে একটা রুমালের মতো। বর্তমানে তাহার একটা কোণের প্রায় সিকিভাগ কাপড় নাই, মনে হয় কোনো কারণে ছিঁড়িয়া লওয়া হইয়াছে। ব্যোমকেশ ধীরে ধীরে বলিল, শিশি, গালা, মোমবাতি এবং ওয়াটারপ্রুফের একত্র সমাবেশ, মানে বুঝতে পারলে? না, কি মানে? ওয়াটারপ্রুফ থেকেও কিছু আন্দাজ করতে পারলে না? হতাশভাবে বলিলাম, কিছু না। তুমি কি বুঝলে? সবাই বুঝেছি, শুধু ভদ্রলোকের বর্তমান ঠিকানা ছাড়া। চলো, এখনকার কাজ আমাদের শেষ হয়েছে। এ সময় ম্যানেজার বাবু ফিরিয়া আসিলেন, বলিলেন, দারোগা বাবুকে খবর দিয়াছি, তিনি এলেন বলে। বেশ। আচ্ছা ম্যানেজার বাবু, আমার এই মেয়েটি যখন চলে গেলেন তখন আপনি নিশ্চয়ই তার সঙ্গে সদর পর্যন্ত গিয়েছিলেন? আগে হ্যাঁ, গিয়েছিলুম। ট্যাক্সি নম্বরটা আপনার চোখে পড়েনি? মাথা নাড়িয়া ম্যানেজার বলিলেন, আগে না, নীল রঙের পুরনো ট্যাক্সি, ড্রাইভার একজন শিখ, এটুকুই লক্ষ্য করেছিলুম। একটু চুপ থাকিয়া ব্যোমকেশ বলিল, সে সময় দোরের কাছে আর কেউ ছিল? ম্যানেজার ভাবিয়া বলিলেন, ভদ্রলোক কেউ ছিলেন বলে তো মনে পড়ছে না, তবে আপনাদের চাকর পুটিরাম দাওয়ায় বসেছিল, আপনারা বাসায় ছিলেন না, তাই সে বোধহয় একটু। নিঃশ্বাস ফেলিয়া ব্যোমকেশ বলিল, পুটিরাম থাকা না থাকা সমান, সে তো আর ইংরেজি জানে না, কাজে ট্যাক্সির নম্বর চোখে পড়লেও পড়তে পারবে না। চলো অজিত, 1:30 বাজলো, পেটও বাপান্ত করছে। ম্যানেজার বাবু, এবেলা 2টি ভাত আমাদের দিতে হবে, অবশ্য যদি অসুবিধা না হয়। ম্যানেজার সানন্দে বলিলেন, বিলক্ষণ, অসুবিধে কিসের? ব্যোমকেশ বাবুর, মানে 2 নম্বর ব্যোমকেশ বাবুর ভাত হাড়িতে আছে, কিন্তু খাদি আপনারা স্নান করুন গে, আমি ভাত পাঠিয়ে দিচ্ছি। ব্যোমকেশ হাসিয়া বলিল, মন্দ ব্যবস্থা নয়, 2 নম্বর ব্যোমকেশ বাবুর বাড়া ভাত 1 নম্বর ব্যোমকেশ বাবু খাবে। দুনিয়াতে ব্যাপার তো হরদম চলছে, কি বলো অজিত? এখন 2 নম্বর ব্যোমকেশ বাবু কোথায় বসে ভাত খাচ্ছেন সেটা জানতে পারলে বড় খুশি হতো। আহার তখনও শেষ হয় নাই। বীরেনবাবু আসিয়া উপস্থিত হইলেন। কোনো রকমে অন্ন গলাৎকরণ করিয়া বাহিরের ঘরে প্রবেশ করিতেই বীরেনবাবু উঠিয়া প্রশ্ন ব্যাকুল নেত্রে ব্যোমকেশের পানে তাকাইয়া রহিলেন। তাহার সমস্ত দেহ একটা জীবন্ত জিজ্ঞাসার চিহ্নের আকার ধারণ করিল। ব্যোমকেশ বলিল, আপনার এখনো খাওয়া হয় নাই দেখছি। না, খাবার জন্য বাড়ি যাচ্ছিলাম, এমন সময় আপনার ডাক পেলুম। কি হলো ব্যোমকেশ বাবু, ধরেছেন তাকে? বলছি, কিন্তু তার আগে আপনাকে কিছু খাবার আনিয়ে দেই। খাবার দরকার নেই, তবে যদি 1 পেয়ালা চা। ব্যোমকেশ হাসিয়া বলিল, বেশ, এবং সেই সঙ্গে 2টো নিষিদ্ধ ডিপ। পুটিরাম হুকুম লইয়া প্রস্থান করিলে পর ব্যোমকেশ বীরেনবাবুকে সমস্ত ঘটনা প্রকাশ করিয়া বলিল। তাহাকে না বলিয়া এত কাজ করা হইয়াছে, এতে বীরেনবাবু একটু আহত হইলেন। ব্যোমকেশ তাহাকে যথাসম্ভব মিষ্ট করিয়া সান্ত্বনা দিল। তফাতে তিনি ক্ষুব্ধ হইয়া বলিলেন, আমি যদি আগে জানতাম তাহলে সে আমার হাত ফসকে পালাতে পারত না, এখন তাকে ধরা কঠিন হবে। এতক্ষণে সে হয়তো কলকাতা থেকে বহু দূরে চলে গেছে। ব্যোমকেশ মেঝের দিকে তাকাইয়া থাকিয়া বলিল, আমার কিন্তু মনে হয় সে কলকাতাতেই আছে, কারণ সে মার্কা মারা লোক, ওরকম মুখ নিয়ে মানুষ বেশি দূর পালাতে পারে না। কলকাতা শহরই তার পক্ষে সবচেয়ে নিরাপদ। বীরেনবাবু বলিলেন, তাহলে এখন কর্তব্য কি? তার চেহারার বর্ণনা দিয়ে ইস্তেহার জারি করা ছাড়া তো আর কোনো পথ দেখছি না। ব্যোমকেশ ভাবিতে ভাবিতে বলিল, ওটা তো হাতে আছেই, কিন্তু তার আগে যদি ট্যাক্সির নম্বরটা পাওয়া যেত। ইতিমধ্যে পুটিরাম চা ইত্যাদি আনিয়া বীরেনবাবুর সম্মুখে রাখিতেছিল। ব্যোমকেশ তাহার দিকে ফিরিয়া বলিল, পুটিরাম, তোমার ইংরেজি শেখা দরকার।
আজ একখানা প্যারিস সরকারের ফার্স্ট বুক কিনে আনবে। অজিত আজ থেকে তোমাকে ইংরেজি শেখাবে। অবান্তর কথায় বীরেনবাবু বিস্মিতভাবে ব্যোমকেশের দিকে চাহিলেন। ব্যোমকেশ বলিল, ও যদি ইংরেজিতে জানিত তাহলে আজ কোনো হাঙ্গামাই হইত না। পুটিরামের দ্বারের কাছে অবস্থিত ট্যাক্সি দর্শনের কথা বলিয়া ব্যোমকেশ বিমর্ষভাবে মাথা নাড়িতে লাগিল। পুটিরাম মুখের সম্মুখে মিষ্টি তুলিয়া সসম্ভ্রমে একটু কাশিল। আগে কি? আগে ট্যাক্সির নম্বর আমি দেখেছি। তা দেখেছ, কিন্তু পড়তে তো পারোনি। আগে পড়তে পেরেছি। 4 পিঠে 2টি শূন্য, তারপর আবার একটা 4। আমরা তিনজনে অবাক হইয়া তাহার মুখের পানে তাকাইয়া রহিলাম। শেষে ব্যোমকেশ বলিল, তুই ইংরেজি পড়িতে জানিস? আগে না। তবে বাংলাতে লেখা ছিল বাবু, সেই জন্যেই তো চোখে পড়ল। আমরা চক্ষু গোলাকৃতি করিয়া রহিলাম। তারপর ব্যোমকেশ হো হো করিয়া হাসিয়া উঠিল। বুঝেছি। পুটিরামের পিঠ চাপড়াই দিয়া বলিল, বহুত আচ্ছা। পুটিরাম আজ থেকে তোমার মাইনে 1 টাকা বাড়িয়ে দিল। পুটিরাম সহস্যে এবং সলজ্জে বলিল, আগে বাইরের দাওয়ায় বসেছিল, ট্যাক্সিতে বাংলা নম্বর দেখে একেবারে অবাক হয়ে গেল। তাই তো নম্বরটা মনে আছে হুজুর। বীরেনবাবু বলিয়া উঠিলেন, কিন্তু ব্যাপারটা কি? ট্যাক্সিতে বাংলা নম্বর এলো কোত্থেকে? ব্যোমকেশ হাসিয়া বলিল, বাংলা নয়, ইংরেজি নম্বরই ছিল, কিন্তু আমাদের ভাগ্যক্রমে সেটা বাংলা হয়ে পড়েছিল, বুঝলেন না? আসলে নাম্বারটা 8008। পুটিরাম তাকে পড়েছে 404। ও! বীরেনবাবুর চক্ষুদয় ও অধরস্থ কিছুক্ষ বর্তুলাকার হইয়া রহিল। অবশেষে ব্যোমকেশ বলিল, তাহলে আর দেরি করে লাভ কি? বীরেনবাবু, এ তো আপনার কাজ। নীল রঙের গাড়ি, চালক শিখ, নম্বর 8008। খুঁজে বার করতে বেশি কষ্ট হবে না। আপনি তাহলে বেরিয়ে পড়ুন। খবরটা যত শীঘ্রই পাওয়া যায় তত ভালো। আমি এখনই যাচ্ছি। বীরেনবাবু উঠিয়া এক চুমুকে চা নিঃশেষ করিয়া বলিলেন, সন্ধ্যার আগেই আশা করি খবর নিয়ে আসতে পারিত। শুধু খবর নয়, একেবারে গাড়ি ড্রাইভার সব নিয়ে হাজির হবে। ইতিমধ্যে আমি কমিশনার সাহেবকে টেলিফোন যোগে খবরটা জানিয়ে দিই। তিনি নিশ্চয় ব্যস্ত হয়ে পড়েছেন। গভর্নর বীরেনবাবু জিজ্ঞাসা করিলেন, আসামির নাম বা পূর্ব পরিচয় সম্বন্ধে আপনি কোনো খবর দিতে পারেন না? নির্ভুল খবর এখন দিতে পারি কিনা জানি না, তবু। এক টুকরা কাগজে একটা নম্বর লিখিয়া তাহার হাতে দিয়া ব্যোমকেশ বলিল, আলিপুর জেলে এ কয়েদের ইতিহাস খুলে হয়তো কিছু পরিচয় পাবেন। বীরেনবাবু বলিলেন, লোকটা তাহলে দাগী? আমার তো তাই মনে হয়। কাল সকালে তার খোঁজ করে নম্বরটা বার করেছিলাম, কিন্তু জেলের ইতিহাস পড়বার ফুরসত হয়নি। আপনি সরকারি লোক, এ কাজটা সহজেই পারবেন, অফিসের মারফত। কেমন? নিশ্চয়। বীরেনবাবু কাগজটা সাবধানে ভাঁজ করিয়া পকেটে রাখিয়া প্রস্থান করিলেন। সেদিন সন্ধ্যার প্রাক্কালে দুজনে বীরেনবাবুর জন্য প্রতীক্ষা করতেছিল। ব্যোমকেশ তাহার রিভলভারটা তেল ও ন্যাকা দিয়া পরিষ্কার করিতেছিল। আমি বলিলাম, বীরেনবাবু তো এখনো এলেন না। এবার আসবে। ব্যোমকেশ একবার ঘড়ির দিকে চোখ তুলিল। আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা ব্যোমকেশ, লোকটার আসল নাম কি? তুমি নিশ্চয়ই জানো। আমি তো বলেছি, এখনো ঠিক জানি না। তবু আন্দাজ তো করেছ। তা করেছে। কে লোকটা? আমার চেনা নিশ্চয় না। শুধু চেনা নয়, তোমার একজন পুরনো বন্ধু। কিরকম? ব্যোমকেশ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, সেই চিঠিখানাতে কোকোনাথ গুপ্ত নাম ছিল, মনে আছে বোধ হয়।
তা থেকে কিছু অনুমান করতে পারো না? কি অনুমান করিব? কোকোনাথ গুপ্ত তো ছদ্মনাম। সেই জন্যই তো তাতে আরো বেশি করে ইঙ্গিত পাওয়া যাবে। মানুষের সত্যিকারের নামকরণ হয় সম্পূর্ণ খেয়ালের বশে। অধিকাংশ স্থলেই কানা ছেলের নাম হয় পদ্মলোচন। যেমন তোমার নাম অজিত, আমার নাম ব্যোমকেশ। আমাদের বর্ণনা হিসাবে নাম দুটোর কোনো সার্থকতা নেই, কিন্তু মানুষ যখন ভেবেচিন্তে ছদ্মনাম গ্রহণ করে তখন তার মধ্যে অনেকখানি ইঙ্গিত পুরে দেবার চেষ্টা করে। কোকোনাথ শব্দটা তোমাকে কিছু মনে করিয়ে দিচ্ছে না? কোনো একটা শব্দগত সাদৃশ্য? আমি ভাবিয়া বলিলাম, কি জানি, আমি তো কোকেন ছাড়া আর কিছুর সঙ্গেই সাদৃশ্য পাচ্ছি না। ব্যোমকেশ হাসিল, বলিল, কোকোনাথের সঙ্গে কোকেনের সাদৃশ্য মোটেই কাব্যনুমোদিত নয়, তাই তোমার মন উঠছে না, কেমন? কিন্তু ওই বীরেনবাবু আসছেন, সঙ্গে আর একজন। অজিত, আলোটা জেলে দাও, অন্ধকার বেঁধে গেছি। বীরেনবাবু প্রবেশ করিলে তাহার সঙ্গে একটি দীর্ঘাকৃতি শিখ। শিখের মুখে প্রচুর দাড়ি, গোফদারি গ্রন্থি বাঁধিয়া তাহাদের উশৃঙ্খলতা কিঞ্চিত সংযত করা হইয়াছে। মাথায় বেনি। ব্যোমকেশ উভয়কে আদর করিয়া বসাইল। কালবাই না করিয়া ব্যোমকেশ শিখকে প্রশ্ন আরম্ভ করিল। শিখ বলিল, আজ সকালের আরোহীকে তার বেশ মনে আছে। তিনি বেলা আন্দাজ 10:30টার সময় তাহার ট্যাক্সি ভাড়া করিয়া শ্রীরামপুরে যান। সেখানে হাসপাতালের অনতি দূরে গাড়ি রাখিয়া তিনি হাসপাতালে প্রবেশ করেন। অল্পক্ষণ পরেই আবার লটিয়া এসিয়া দ্রুত কলকাতায় ফিরিয়া আসিতে আদেশ করে। কলিকাতায় পৌঁছাইয়া তিনি এই বাসায় নামেন, তারপর সামান্য কিছু সামান লইয়া আবার গাড়িতে আরোহণ করে। এখান হইতে বউবাজারের কাছাকাছি একটা স্থানে গিয়া তিনি শেষমেশ নামিয়া যান। তিনি ভাড়া চুকাইয়া দিয়া অপরন্ত 2 টাকা বকশিস দিয়াছেন। ইহা হইতে শিখের ধারণা জন্মিয়াছে যে লোকটি অতিশয় সাধু ব্যক্তি। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, তিনি শেষবার নেমে গিয়ে কি করলেন? শিব বলিল, তাহার যতদূর মনে পড়ে তিনি একজন ছাকা মুঠের মাথায় তাহার বেগ ও জলের সোরাহি চড়াইয়া দিয়া প্রস্থান করিয়াছিলেন। কোন দিকে গিয়াছিলেন তাহা সে লক্ষ্য করে নাই। ব্যোমকেশ বলিল, তুমি তোমার গাড়ি এনেছ, সে বাবুটিকে যেখানে নামিয়ে দিয়েছিলে আমাদের ঠিক সেখানে পৌঁছে দিতে পারবে? শিখ জানাইল যে বেশ পারবে। তখন আমরা দুজনে তাড়াতাড়ি তৈয়ার হইয়া নিচে নামিলা। নীল রঙের গাড়ি বাড়ির সম্মুখে দাঁড়াইয়াছিল 808 নম্বর ইবতে। আমরা 3 জনে তাহাতে উঠিয়া বসিলাম। শিখ গাড়ি চালাইয়া লইয়া চলিল। রাত্রি হইয়াছিল। গাড়ির অন্ধকারের মধ্যে বসিয়া বীরেনবাবু হঠাৎ বললে, আপনার কয়েদির খোঁজ নেওয়া হয়েছিল। তিনিই বটে, মাস 6 হলো জেল থেকে বেরিয়েছে। ব্যোমকেশ বলিল, যাক, তাহলে আর সন্দেহ নেই মুখ পুড়েছিল কি করে। এরই শিক্ষিত ভদ্রলোক আর বিজ্ঞানবিদ বলে একে জেল হাসপাতালের ল্যাবরেটরিতে কাজ করতে দেওয়া হয়েছিল। বছর 2 আগে একটা নাইট্রিক অ্যাসিডের শিশি ভেঙে গিয়ে মুখের উপর পড়ে। বাঁচবার আশা ছিল না, কিন্তু শেষ পর্যন্ত বেঁচে গেলে। আর কোনো কথা হইল না। মিনিট 15 পরে আমাদের গাড়ি এমন একটা পাড়ায় গিয়া দাঁড়াইল যে আমি বিস্মিত হইয়া বলিয়া উঠিলাম, ব্যোমকেশ, এ কি, এ যে আমাদের বহুদিনের পুরাতন কথা মনে পড়িয়া গেল। এই পাড়ারই একটা মেসে ব্যোমকেশের সহিত আমার প্রথম পরিচয় হইয়াছিল। ব্যোমকেশ বলিল, হ্যাঁ, আমার অনেক আগেই বোঝা উচিত ছিল। চালককে জিজ্ঞাসা করিল, এখানেই তিনি গিয়েছিলেন? চালক বলিল, হ্যাঁ। একটু চিন্তা করিয়া ব্যোমকেশ বলিল, আচ্ছা, এবার আমাদের ফিরে নিয়ে চলে। বীরেনবাবু বলিয়া উঠিলেন, সে কি, নামিবেন না? দরকার নেই, আমাদের শিকার কোথায় আছে আমি জানি। তাহলে তাকে এখনই গ্রেফতার করা দরকার। ব্যোমকেশ বীরেনবাবুর দিকে ফিরিয়া বলিল, শুধু গ্রেফতার করলেই হবে? দেশলাইয়ের বাক্সটা চাই না?
না না, তা যায় বই কি, তাহলে কি করতে চা? আগে দেশলাইয়ের বাক্সটা সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে তারপর তাকে ধরতে চায়। চলুন, কি করতে হবে বাসায় গিয়ে বলুন। আমরা আবার ফিরিয়া চলিলাম। রাত্রে 8টার সময় আমি, ব্যোমকেশ ও বীরেনবাবু একটা অন্ধকার গলির মুখে এক ভাড়াটে গাড়ির মধ্যে লুকাইয়া বসছিলাম। এখানে একটা গাড়ির স্ট্যান্ড আছে, তাই আমাদের গাড়িটা কাহারও দৃষ্টি আকর্ষণ করিল না। সম্মুখে প্রায় 50 গজ দূরে আমাদের সেই পুরাতন মেস। বাড়িখানা এ কয়েক বছরে কিছুমাত্র বদলায় নাই, যেমন ছিল তেমনই আছে। কেবল দ্বিতলের মেজটা উঠে এগিয়ে আছে। উপরের সারি সারি জানালাগুলিতে কোথাও আলো নাই। মিনিট 20-25 অপেক্ষা করিবার পর আমি বলিলাম, আমরা ধারণা দিচ্ছি, কিন্তু উনি যদি আজ রাত্রে না বেরোন? ব্যোমকেশ বলিল, বেরোবন বই কি, রাত্রে আহার করিতে হইবে তো। আরো পুরো মিনিট কাটিয়া গেল। ব্যোমকেশ গাড়ির খড়খড়ির ভিতর চক্ষু নিবদ্ধ করিয়াছিল। সহসা চাপা গলায় বলিল, এবার বেরোচ্ছেন তিনি। আমরাও খড়খড়িতে চোখ লাগাইয়া দেখিলাম, একজন লোক আপাদমস্তক র্যাপার মুড়ি দিয়া সে বাড়ির ভিতর হইতে বাহির হইয়া আসিল। তারপর একবার ক্ষিপ্র দৃষ্টিতে রাস্তার দুই দিকে তাকাইয়া দ্রুতপদে দূরের অন্ধকারে মিলাইয়া গেল। রাস্তায় লোক চলাচল ছিল না বললেই হয়। সে অদৃশ্য হইয়া গেলে আমরা গাড়ি হইতে নামিয়া বাড়ির সম্মুখীন হইলাম। সম্মুখের দরজায় তালাবদ্ধ। ব্যোমকেশ মৃদুস্বরে বলিল, এদিকে এসো। পাশের যে দরজা দিয়া উপরে উঠিবার সিঁড়ি আরম্ভ হইয়াছে, সে দরজাটা খোলা ছিল। আমরা তাহার ভেতরে প্রবেশ করিলাম। এখানে সরু এক ফালি বারান্দা, তাহাতে একটি দরজা নিচের ঘরগুলিকে উপরের সিঁড়ির সহিত সংযুক্ত করিয়াছে। ব্যোমকেশ পকেট হইতে একটা টর্চ বাহির করিয়া দরজাটা দেখিল। বহুকাল অব্যবহৃত থাকার দরজা কীটদ্রষ্ট ও কমজোর হইয়া পড়িয়াছে। ব্যোমকেশ জোরে চাপ দিতেই হুড়কো ভাঙ্গিয়া দ্বার খুলিয়া গেল। আমরা ঘরে প্রবেশ করিলাম। ভাঙ্গা দরজা স্বাভাবিক রূপে ভেজাইয়া দিয়া ব্যোমকেশ টর্চের আলো চারদিকে ফিরাইল। ঘরটা দীর্ঘকাল অব্যবহৃত। মেঝেই পুরু হইয়া ধুলো পদিয়াছে। কোণে ঝুলো মাপ্রসার জাল। ব্যোমকেশ বলিল, এটা নয়, ওদিকে চল। ঘরের একটা দ্বার ভেতরের দিকে গিয়াছিল। সেটা দিয়ে আমরা অন্য একটা ঘরে উপস্থিত হইলাম। এ ঘরটা আমাদের পরিচিত। বহুবার এখানে বসিয়া আড্ডা দিয়াছি। টর্চের আলোয় দেখিলাম ঘরটি সম্প্রতি পরিষ্কৃত হইয়াছে। একপাশে একটি তক্তপোষের উপর বিছানা পাতা, মধ্যস্থলে একটি টেবিল ও চেয়ার। ব্যোমকেশ ঘরটার চারিপাশে আলো ফেলিয়া দেখিয়া লইয়া বলিল, এই ঘরটা। বীরেনবাবু, এবার আসুন, অন্ধকারে বসে গৃহস্বামীর প্রতীক্ষা করা যাক। বীরেনবাবু ফিসফিস করিয়া বলিলে, দেশলাইয়ের বাক্সটা এই বেলা? সে যেন ভাবনা নেই। ত্রিখলবার আর ভাত করা পকেটে আছে তো? আছে। বেশ, মনে রাখবে, লোকটি খুব শান্তশিষ্ট নয়। আমি এবং বীরেনবাবু তক্তপোষের উপর বসিলাম। ব্যোমকেশ চেয়ারটা দখল করিল। অন্ধকার ঘরের মধ্যে নিঃশব্দে প্রতীক্ষা আরম্ভ হইল। বেশিক্ষণ অপেক্ষা করতে হইল না। 8 ঘন্টা তখনও অতীত হয় নাই। বাইরের দরজায় খট করিয়া শব্দ হইল। আমরা খাড়া হইয়া বসিলাম। নিঃশ্বাস আপনা হইতে বন্ধ হইয়া গেল। অতি মৃদু পদক্ষেপ অন্ধকারে অগ্রসর হইয়া আসিতেছে। তারপর সহসা ঘরের আলো দপ করিয়া জ্বলিয়া উঠিল। ব্যোমকেশ সহজ স্বরে বলিল, আস্তে আজ্ঞা হোক অনুকূল বাবু, আমরা আপনার পুরনো বন্ধু, তাই অনুমতি না নিয়ে ঘরে ঢুকে পড়েছি, কিছু মনে করবেন না। অনুকূল ডাক্তার, অর্থাৎ 2 নম্বর ব্যোমকেশ বাবু, সুইচে হাত দিয়া দাঁড়াইয়াছিলেন। কিছুক্ষণ তিনি কথা কহিলেন না। তাহার কহিন চক্ষু দুটি একে একে আমাদের 3 জনকে পরিদর্শন করিল।
তারপর তাহার বিবর্ণ বিকৃত মুখে একটা ভয়ঙ্কর হাসি দিল। তিনি দাঁতের ভিতর হইতে বলিলেন, ব্যোমকেশ বাবু যে, সঙ্গে পুলিশ দেখছি, কি চাই ওকে? ব্যোমকেশ মাথা নাড়িয়া হাসিল। না না, অত দামি জিনিস চেয়ে আপনাকে বিপদগ্রস্ত করব না। আমরা অতি সামান্য জিনিস চাই, একটা দেশলাইয়ের বাক্স। অনুকূল বাবুর অনাবৃত চক্ষু দুটা ব্যোমকেশের মুখের উপর স্থির হইয়া রহিল। তিনি ধীরে ধীরে বলিলেন, দেশলাইয়ের বাক্স? তার মানে যে বাক্স থেকে একটি কাঠি সম্প্রতি ট্রামে যেতে যেতে আপনি আমায় উপহার দিয়েছিলেন, তার বাকি কাঠিগুলি আমার চাই। আপনি তাদের যে মূল্য ধার্য করেছেন অত টাকা তো আমি দিতে পারবো না, তবে আশা আছে বন্ধু জ্ঞানে সেগুলি আপনি বিনামূল্যেই আমায় দিবেন। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। পারছেন বই কি, কিন্তু হাতটা আপনি সুইচ থেকে সরিয়ে নেন। হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেলে আমাদের চেয়ে আপনারই বিপদ বেশি হতে পারে। আপনি বোধহয় লক্ষ্য করেননি, দুটি রিভলভার আপনার বুকের দিকে স্থির লক্ষ্য করে আছে। অনুকূলবাবু সুইচ ছাড়িয়া দিলেন। তাহার মুখে পাশবিক ক্রোধ এতক্ষণে উলঙ্গ মূর্তি ধরিয়া দেখা দিল। তিনি চিৎকার করিয়া উঠিলেন, আমার জীবনটা তুই নষ্ট করে দিয়েছিস। অনুকূলবাবুর ঠোঁটের কোণে ফেনা গাজাইয়া উঠিল। ব্যোমকেশ দুঃখিতভাবে মাথা নাড়িয়া বলিল, ডাক্তার, জেলখানায় থেকে তোমার ভাষাটা বড় হয়ে গেছে দেখছি। দেবে না তাহলে দেশলাইয়ের বাক্সটা? না, দেব না। আমি জানি না কোথায় দেশলাইয়ের বাক্স আছে, তো সাধ্য হয় খুঁজে নে। নিঃশ্বাস ফেলিয়া ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল। খুঁজেই নেই তাহলে? বীরেনবাবু, আপনি সতর্ক থাকবেন। ব্যোমকেশ তক্তপোষে শিয়রে গিয়া দাঁড়াইল। গ্যালাস ঢাকা জলের কুজাটা সেখানে রাখা ছিল। সেটা দুহাতে তুলিয়া লইয়া সে মেঝের ওপর আছাড় মারিল। কুজা সশব্দে ভাঙ্গিয়া গিয়া চারিদিকে জলস্রোত প্রবাহিত হইয়া গেল। কুজার ভগ্নাংশগুলির মধ্যে হইতে নীল কাপড়ে মোড়া শিশির মতো একটা জিনিস তুলিয়া লইয়া ব্যোমকেশ আলোর সম্মুখে আসিয়া পরীক্ষা করিল। ওয়াটারপ্রুফ শিশি, সিলমোহর, সব ঠিক আছে। শিশিটা ভাঙেনি দেখছি। বীরেনবাবু, দেশলাই পাওয়া গেছে। এবার চোরকে গ্রেফতার করতে পারেন। ব্যোমকেশ নিঃশ্বাস ফেলিয়া বলিল, এই কাহিনীর মরাল হচ্ছে, ভাগ্যাং ফলতি সর্বত্র ন বিদ্যানচ পুরুষং। পুটিরাম যদি দাওয়ায় বসে না থাকত এবং ট্যাক্সির নম্বরটা 8008 না হতো, তাহলে আমরা অনুকূলবাবুকে পেতুম কোথায়? জিজ্ঞাসা করিলাম, তা তো বুঝিলুম, কিন্তু দেশলাই চোর যে অনুকূলবাবু, এ সন্দেহ তোমার কি করে হলো? ব্যোমকেশ বলিল, আমার সত্যান্বেষী জীবনে যতগুলি ভয়ঙ্কর শত্রু তৈরি করেছি, তার মধ্যে কেবল 3 জন বেঁচে আছে। প্রথম, পেশোয়ারি আমির খাঁ, যে মেয়ে চুরির ব্যবসাকে সূক্ষ্ম ললিত কলায় পরিণত করেছিল। বিচারে পেনাল কোডের কয়েক ধারায় তার 12 বছর জেল হয়। দ্বিতীয়, পলিটিক্যাল দালাল কুঞ্জলাল সরকার, যে সরকারি অর্থনৈতিক গুপ্ত সংবাদ চুরি করে শেয়ার মার্কেটে বিক্রি করত। বছর 2 আগে তার 7 বছর ফ্রি ঘরের ব্যবস্থা হয়েছে। তৃতীয়, আমাদের অনুকূল ডাক্তার, ইনি কোকেনের ব্যবসা এবং আমাকে খুন করবার চেষ্টার অপরাধে 10 বছর জেলে যান। হিসাব করে দেখেছি, বর্তমানে কেবল অনুকূল বাবুরই জেল থেকে বেরোবার সময় হয়েছে। সুতরাং অনুকূল বাবু ছাড়া আর কে হতে পারে? তা বটে, কিন্তু এই দগদানন ভদ্রলোকটি যে অনুকূল বাবু, এ সন্দেহ তোমার হয়েছিল না? ওর হাঁটার ভঙ্গিটা পরিচিত মনে হয়েছিল বটে, কিন্তু ওকে সন্দেহ করিনি। তারপর সেই কোকোনাট গুপ্তর চিঠিখানা, সেটাও মনে ধোকা ধরিয়ে দিয়েছিল। কোকোনাট নামটা এতই অস্বাভাবিক যে ছদ্মনাম বলে সন্দেহ হয়, অপরন্তু আবার গুপ্ত। তুমি বোধহয় লক্ষ্য করেছ, আমাদের দেশের লোক ছদ্মনাম ব্যবহার করতে হলেই
নামার শেষে একটা গুপ্ত বসিয়ে দেন। তাই 2 নম্বর ব্যোমকেশবাবু যখন চিঠিখানা নিজের বলে স্পষ্টভাবে দাবি করতে না পেরেও নিয়ে চলে গেলেন, তখন আমার মনটা খুঁতখুত করতে লাগলো। কোকনদ শব্দটা কোকেনের কথাই মনে করিয়ে দেয়। তুমি ঠিক ধরেছিলে। কিন্তু তখন 2 নম্বর ব্যোমকেশবাবুর ওপর কোনো সন্দেহ হয়নি, তাই মনের সংশয় জোর করে সরিয়ে দিয়েছিল। তারপর শ্রীরামপুর হাসপাতালে তুমি বললে উনি আমাকে দেখতে এসেছেন। তখন নিমেষের মধ্যে সংশয়ের সব অন্ধকার কেটে গেল। বুঝলাম উনি অনুকূলবাবু এবং দেশলাইচর। উনি ব্যোমকেশ নাম গ্রহণ করে এ বাসায় উঠেছিলেন কেন? আগেই বলেছি প্রতিহিংসা প্রবৃত্তি বড় অদ্ভুত জিনিস। ওই চিঠিখানা আমাকে দিয়ে আমি বুঝতে পারি কিনা দেখবার জন্য উনি এত কাণ্ড করেছিলেন। আর আমি ওই প্রবৃত্তির দ্বারা তাড়িত হয়ে শ্রীরামপুরে আমার মৃতমুখ দেখতে গিয়েছিলেন। উনি জানতেন ওর মুখের চেহারা এমন বদলে গেছে যে আমরা ওকে চিনতে পারবো না। কিছুক্ষণ চুপ করে থাকিয়া প্রশ্ন করিলাম, আচ্ছা, জলের পুজোর মধ্যে দেশলাইয়ের কাঠি লুকিয়ে রেখেছেন, এটা ধরলে কি করে? ব্যোমকেশ কহিল, এখানে অনুকূলবাবুর প্রতিভার পরিচয় পাওয়া যায়। দেশলাইয়ের কাঠি জলের মধ্যে লুকিয়ে রাখা হবে এ কেউ কল্পনাই করতে পারবে না। কাজেই যদি কোনো কারণে তার ঘরখানা তল্লাশ হয় জলের কুজোর মধ্যে, তা খুঁজতে কেউ যাবে না। আমার সন্দেহ হলো যখন শুনলুম তিনি একটি হ্যান্ডব্যাগ আর জলের কুজো নিয়ে চলে গেছেন। হ্যান্ডব্যাগ না হয় বুঝল, কিন্তু জলের কুজো নিয়ে গেলেন কেন? শীতকালে যে লোক লেপ বিছানা নিয়ে না গিয়ে সে জলের কুজো নিয়ে যাবে কি জন্য? জলের কুজো কি এতই দরকারি? তারপর তার বাক্স থেকে যখন গালা ওয়াটারপ্রুফ ইত্যাদি বেরোলো, তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। কাঠিগুলি তিনি শিশিতে পুরে ওয়াটারপ্রুফ কাপড়ে জড়িয়ে সিলমোহর করে তাকে জলের মধ্যে ফেলে দিয়েছিলেন, যাতে জলের মধ্যে থেকেও নষ্ট না হয়। অনুকূলবাবুর বুদ্ধি ছিল অসামান্য, কিন্তু বিপদগামী হয়ে সব নষ্ট হয়ে গেল। পুটিরাম চায়ের জন্য বাটিগুলো সংগ্রহ করতে আসিয়াছিল। তাহার দিকে চাহিয়া ব্যোমকেশ বলিল, পুটিরাম, ফাস্টবুক এনেছ? লজ্জিতভাবে পুটিরাম বলিল, আগে হ্যাঁ। বেশ, অজিত, আজ থেকে তাহলে পুটিরামের হায়ার এডুকেশন আরম্ভ হোক। কারণ প্রত্যেকবারই যে 8008 নম্বর ট্যাক্সিতে আসামি পালাবে এমন তো কোনো কথাই নেই। আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের গল্প উপসংহার। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন, পাশে থাকুন। গল্প শুনুন।